বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 2 অক্টোবর 2025। আমাদের বিজিএস ব্যাচের 39তম ক্লাস এবং স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্ট এটার চতুর্থ ক্লাস। তো আমরা একটু দেখব যে কৃষি প্রজার শ্রেণী, ক্লাস অফ এগ্রিকালচারাল টিনেন্টস। এখান থেকে এর আগে কখনোই প্রশ্ন আসে নাই, বাট একটু দেখে যাই। ধারা 79 থেকে 82, রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের পঞ্চম অংশের কিছু বিধান শুধুমাত্র কৃষি জোতের প্রজার ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে অন্যান্য বিধানসমূহ সকল প্রজার ক্ষেত্রে প্রযোজ্য, তাদের জোতের প্রকৃতি যেমনই হোক না কেন, কৃষি অথবা অকৃষি। আমরা মোটামুটি প্রথম থেকে জানি যে রাষ্ট্রীয় অধিগ্রহণ যে প্রজাস্বত্ব আইন, এটা কৃষি জমির ক্ষেত্রেও প্রযোজ্য, অকৃষি জমির ক্ষেত্রেও প্রযোজ্য। বাট এই যে যে সুতরাং এই আইনে প্রজা বলতে শুধুমাত্র কৃষি প্রজা উল্লেখ করা হয়েছে এমনটি মনে করার কোনো কারণ নেই। তো এরপরে দেখেন, রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের পঞ্চম ভাগ বলবৎ হওয়ার পর সকল রায়ত তথা কৃষিভূমির প্রজাকে মালিক হিসেবে নামকরণ করা হয়েছে। এটা আন্ডারলাইন করেন। পঞ্চম ভাগ বলবৎ হওয়ার পর সকল রায়ত তথা কৃষিভূমির মালিককে, কৃষিভূমির প্রজাকে মালিক হিসেবে নামকরণ করা হয়েছে। তো যদি সাধারণত আমরা জানি মালিক বলতে যে কোনো জমির মালিকানা, কিন্তু রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনে কৃষি ভূমির যে প্রজা, তারই শুধুমাত্র মালিক হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং তাদের অধিকার এবং দায় উক্ত আইনের 81 ধারায় এবং পঞ্চম ভাবে উল্লেখিত বিধান দ্বারা নিয়ন্ত্রিত হয়। শর্ত হলো এই যে কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে সরকার কর্তৃক কোনো ভূমি ইজারা দেওয়ার ক্ষেত্রে এমন ভূমির ইজারা সংক্রান্ত অধিকার ও দায় উক্ত ইজারার মেয়াদ দ্বারা পরিচালিত হয়। অন্যদিকে সরকারের অধীন অকৃষি ভূমির প্রজার অবস্থান রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 81 ক ধারায় উল্লেখ করা হয়েছে। তো এতক্ষণ পর্যন্ত যা পড়ছে এটার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে কৃষি জমির প্রজারে কি বলে? মালিক। মালিক। এটা মনে রাখেন। আর রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন কিসের কিসের ক্ষেত্রে প্রযোজ্য? কৃষি জমি না কৃষি জমি? কৃষি অংশ কৃষি অফিসে ভাই। কৃষি প্রজাদের শ্রেণী এবং তাদের অধিকার ও দায়িত্ব সমূহ নিয়ন্ত্রণ ধারা 81 দেখেন। 81 ধারার মাধ্যমে কৃষি জমিতে এক শ্রেণীর লোকদেরকে অধিকার সমর্পণ করা হয়েছে, তারা মালিক বলে গণ্য হবে। এখানে মালিক শব্দটি রায়ত বা প্রজা বা কৃষি প্রজা বলে গণ্য হবে। তো যদি বলে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনে মালিক বলতে কারা বোঝায়? কৃষি জমির প্রজা। 81 ধারায় বলা হয়েছে মালিক বলে পরিগণিত শুধুমাত্র এক শ্রেণীর কৃষি জমির গ্রহীতা থাকবে, অর্থাৎ 81 ধারা অনুসারে মালিক বলতে কৃষি জমির গ্রহীতা এবং কৃষি প্রজা বোঝাবে। রায়ত বা কৃষি প্রজার অধিকার বা দায়িত্ব সমূহ এই আইনের পঞ্চম অংশের বিধান দ্বারা নিয়ন্ত্রিত হবে। তো পঞ্চম অংশ এগুলা আমরা জাস্ট মনে রাখার প্রয়োজন নাই, যতটুকু মনে রাখতে বলবো ততটুকুই, যে মালিক কারে বলে আর কৃষি অকৃষি উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। এতক্ষণ পর্যন্ত মূল কথা এটাই। তারপরে দেখেন, 81 ধারার অধীন কৃষিভূমিতে কোনো মালিককে তার জোতের অংশে জোতে প্রাপ্ত খনিজ সম্পদ বা মাটির নিচের অংশ, আন্ডারলাইন করেন, খনিজ সম্পদ বা মাটির নিচের অংশ, লুকায়িত স্বার্থসহ কোন সম্পদ কোন অধিকার অর্পণ করবে না। অর্থাৎ আন্ডারলাইন করেন, কৃষি প্রজার ভূমি সমূহে বিদ্যমান খনিজ পদার্থের মালিকানা সরকারের। কৃষি জমিতে যদি কোনো দেখা গেল যে কয়লার খনি, সোনার খনি, চোরের খনি, যাই হোক না কেন, এটার মালিক হবে কে? সরকার। সরকার। ঠিক আছে, খনিজ পদার্থ হলেই মালিক হবে সরকার। সরকার। আহ, তারপরে দেখেন যে যে ক্ষেত্রে সরকার, তাহলে এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, জি। যে কৃষি জমিতে কোনো খনিজ পদার্থ হলে মালিক হবে কে? সরকার। কে হবে? সরকার। সরকার। এরকম একটা বিধান আমরা বাংলাদেশ সংবিধানে পড়ছিলাম, মনে আছে? কোথায়, কত অনুচ্ছেদে আছে? প্রজাতন্ত্রের সম্পত্তি। মনে আছে? তানভীর আলম খান, অনলাইনে যারা আছেন, প্রজাতন্ত্রের সম্পত্তি কোথায় পড়ছিলাম আমরা? সংবিধানের প্রজাতন্ত্রের সম্পত্তি 143 অনুচ্ছেদ, একশো 43 তেতাল্লিশ হচ্ছে। অনুচ্ছেদ জি। ওই যে খনিজ যা যা হোক না কেন, সকল সরকার। সম্পত্তি রাষ্ট্রের। আচ্ছা, যে ক্ষেত্রে সরকার কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য ভূমি ইজারা দিয়ে থাকে, সেক্ষেত্রে এমন ইজারা গ্রহীতার অধিকার এবং দায় সময় ইজারা উল্লেখিত শর্ত দ্বারা নিয়ন্ত্রিত হবে। 81 ধারায় আরো বলা হয়েছে, যে ক্ষেত্রে সরকার কোনো ভূমি কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য ইজারা প্রদান করে, সেক্ষেত্রে এমন ইজারা গ্রহীতার দায় এবং সরকারের অধিকার উক্ত ইজারায় বর্ণিত শর্ত দ্বারা নিয়ন্ত্রিত হবে। সো এগুলো আমাদের প্রয়োজন নাই, জাস্ট মনে রাখেন
যে খনিজ দ্রব্যাদি যদি আবিষ্কৃত হয় তাহলে মালিক হবে কে? সরকার। সরকার। এখন আমরা চলে আসি অকৃষি প্রজাগণের অধিকার ও দায়িত্ব। 81 ক। অকৃষি প্রজা বললে কত? 81 ক। রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950-এর বিধান অনুসারে অকৃষি ভূমির উপরিস্থ স্বার্থ সরকার কর্তৃক অধিগ্রহণ করায় যে সকল অকৃষি ভূমির গ্রহীতা সরকারের অধীনে প্রজায় পরিণত হয়েছে, অধিগ্রহণ করার সময় এমন অকৃষি প্রজার এমন অকৃষি ভূমির যে সকল সে সকল ক্ষেত্রে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1949 প্রযোজ্য হয়, সেই সকল ভূমি সমূহ, এটা দরকার নাই, এগুলা খালি খালি এগুলা যা বলছে এগুলা বাদ দেন। সরাসরি আমরা চলে আসি যে দেখেন, অকৃষি ভূমি কোরফাপত্তন নিষিদ্ধ, এই জায়গা চলে আসেন, এতটুক বাদ। অকৃষি ভূমির কোরফাপত্তন শব্দটা বিশেষ করে বলতেন, কোরফাপত্তন। কোরফা শব্দের অর্থ কি জানেন? কোরফাপত্তন রায়তের মতো ইয়ে। সাবলেট দেওয়া, আমরা মানে সাবলেট দিছে, জি জি। অধীনস্থ রায়ত। আমি নিছি, আমি মালিক, আমি আবার আর একজন রে ভাড়া দিছি, আমি যারে ভাড়া দিছি সে আবার আর একজন রে ভাড়া দিছে, এলো কোরফাপত্তন। তো 81 ক ধারায় অকৃষি ভূমি ক্রোফাপত্তন দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। 81 ক ধারায় বলা হয়েছে কোন অকৃষি প্রজা তার প্রজাস্বত্বের সমস্ত বা যে কোনো অংশ ক্রোফাপত্তন দিবে না, এবং এই বিধান অমান্য করে যদি কোনো ক্রোফাপত্তন দেওয়া হয় সেক্ষেত্রে এমন প্রজাস্বত্বের অকৃষি প্রজার স্বার্থ বিলুপ্ত হবে এবং উক্ত প্রজাস্বত্ব সকল প্রকার দায় মুক্ত অবস্থায় সরকারের উপরে বর্তাবে। তো রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের অকৃষি ভূমির ক্ষেত্রে কোরফাপত্তন নিষিদ্ধ, এই ধারাটা মনে রাখবেন, কত? 81 ক। এবং কোরফাপত্তন যদি দেয় তাহলে কি হবে? স্বার্থ বিলুপ্ত প্রজার হবে। স্বার্থ বিলুপ্ত হবে। বুঝতে পারছেন? জি। এখন আমরা চলে আসি ইজারা দলিল নিবন্ধন, রেজিস্ট্রেশন অফ লিজ ডিড। 81 খ অনুসারে সরকারের খাস জমির ইজারা নিবন্ধিত দলিলের মাধ্যমে হতে হবে, নিবন্ধিত না হওয়া পর্যন্ত এমন খাস জমিতে কোনো প্রকার কৃষি বা কৃষি প্রজাস্বত্ব সৃষ্টি করবে না। তাহলে ইজারা দলিল কি হতে হবে? নিবন্ধিত হতে হবে, এটা মনে রাখেন, তাতে সেটা কৃষি হোক বা অকৃষি হোক। জেনে রাখা ভালোতে আমরা চলে আসি, দেখেন কৃষি ভূমি সমূহে বিদ্যমান খনিজ পদার্থের মালিকানা কার? সরকারের। সরকারের। জি। 81 ধারা অনুসারে এক শ্রেণীর কৃষি প্রজা থাকবে, এমন কৃষি প্রজার রায়ত বা মালিক হিসেবে গণ্য হবে। পরে টুকু আর দরকার নাই, লাস্টের পয়েন্টটা দেখেন যে 81 ক ধারায় অকৃষি ভূমি কোরফাপত্তন কি করা হয়েছে? নিষিদ্ধ করা হয়েছে। তো এখানে আমরা সেলফ প্র্যাকটিসের প্রশ্নে যদি চলে যাই, যে জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, 3 নাম্বার প্রশ্নটা, 3 নাম্বার প্রশ্নটা একটু যদি দেখি, যে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950-এর 81 ধারা অনুসারে কৃষি জমির গ্রহীতা কি নামে পরিচিত হবে? মালিক। মালিক। বুঝছেন? জি। তারপরে 4 নাম্বারটা দেখেন, 81 ধারার অধীন কৃষি ভূমিতে কোনো মালিককে তার জোতের অংশে নিম্নলিখিত কোন ক্ষেত্রে কোনো অধিকার দেওয়া হয়নি? জোতে প্রাপ্ত খনিজ সম্পদ আর মাটির নিচে লুকায়িত স্বার্থ সহ কোনো সম্পদ। জি। তারপরে 10 নাম্বার প্রশ্নটা দেখেন, অকৃষি কোনো অকৃষি প্রজা নন এগ্রিকালচারাল টিনেন্ট তার প্রজাস্বত্বের সমস্ত বা যে কোনো অংশ গোরফাপত্তন বা ভাড়া দিবে না। কত? 81 ক। 81 ক। ক। 13 নম্বরটা দেখেন, যদি কোনো অকৃষি প্রজা তার প্রজাস্বত্বের সমস্ত বা কোনো অংশে গোরফাপত্তন বা ভাড়া দেয় তাহলে উক্ত অকৃষি প্রজাস্বত্ব কি হবে? বিলুপ্ত বিলুপ্ত হবে। হবে। আর উক্ত প্রজাস্বত্বের যতটুকু গোরফাপত্তন বা ভাড়া দেওয়া হয়েছে দায় মুক্তি হয়ে কার উপর বর্তাবে? সরকারের উপর সরকারের উপরে বর্তাবে। বর্তাবে। আমরা চলে আসি, দেখেন রায়তের জোতের, তো এখান থেকে কোনো প্রশ্ন এখন পর্যন্ত কোনোদিনও আসলে আসে নাই। তো এখানে একটু চলে আসি, এই জায়গা থেকেও আসে নাই, বাট একটু পড়ি। রায়তের জোতের অনুষঙ্গ ভূমি হস্তান্তর ক্রয় অধিগ্রহণ। রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950-এর 83 থেকে 97 ধারা পর্যন্ত জোত বা কৃষি ভূমির সাথে রায়তের তথা কৃষি প্রজা বা মালিকের বিভিন্ন সম্পর্ক, উক্ত কৃষিভূমি হস্তান্তর ক্রয় অধিগ্রহণ বিষয়ে কৃষি প্রজা বা রায়তের অধিকার বিধিনিষেধ ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো প্রথমে আমরা দেখি, এ জায়গা ধারা টারা কিছু মনে রাখার প্রয়োজন নাই। ভূমি ব্যবহারের ক্ষেত্রে রায়তের অধিকার। রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950-এর 83 ধারায় রায়ত মালিক বা কৃষি প্রজাকে
তার ভূমি দখলে রাখতে এবং ব্যবহার করতে অধিকার দেওয়া হয়েছে। এখন দেখেন, কোন রায়তের মৃত্যুতে জোত হস্তান্তর, ডিভলিউশন অফ হোল্ডিং অন দ্য ডেথ অফ এ রায়ত, রায়ত যদি মারা যায় জি। তাহলে এটা কে পাবে? কোন রায়ত বা কৃষি প্রজা উত্তরাধিকার বিহীন মৃত্যুবরণ করলে, উত্তরাধিকার বিহীন এই শব্দটা বলতেন, উত্তরাধিকার বিহীন, সেক্ষেত্রে তার অন্যান্য স্থাবর সম্পত্তি নেয় তার জোট সমূহ একই পন্থার উত্তরাধিকারীর উপর বর্তাবে। আর রায়ত যে উত্তরাধিকার আইনের অধীন, সেই উত্তরাধিকার আইন অনুসারে তার সম্পত্তি যে ক্ষেত্রে রাষ্ট্রের মালিকানায় চলে যায় সেক্ষেত্রে জোতে রায়তের অধিকার বিলুপ্ত হবে। আমাদের মুসলিম আইন অনুসারে একজন ব্যক্তি মারা গেছেন, মারা গেলে তাদের মোটামুটি তিনটা শ্রেণী আছে: কোরআনিক অংশীদার, আসাবা, আর একটা বলে ডিস্টেন্ট কিন্ডার, দূরাত্মীয়। তো তো রেসিডিউয়ারি বলে আসাবা, ডিস্টেন্ট কিন্ডার, আর একটা হলো কোরআনিক অংশীদার। এই তিনজন। তো প্রথমে সম্পত্তি পাইলো কোরআনিক অংশীদার। কোরআনিক অংশীদার যদি না থাকে তাইলে পাইলো আসাবা। আসাবা যদি না থাকে তাইলে পাই ডিস্টেন্ট কিন্ডার। সাধারণত মেয়ের মাধ্যমে সংযুক্ত যারা তাদের বলে ডিস্টেন্ট কিন্ডার। তো দেখা গেল কোরআনিক অংশীদারও নাই, আসাবাও নাই, ডিস্টেন্ট কিন্ডারও নাই, তাহলে মুসলিম আইন অনুসারে এই সম্পত্তি চলে যায় রাষ্ট্রের কাছে। তাহলে ঠিক একইভাবে এই জায়গায় বলছে, পার্সোনাল ল এর কথা বলছে, যে একজন ব্যক্তি যদি উত্তরাধিকার ছাড়া মৃত্যুবরণ করে এবং তার পার্সোনাল লতে যদি রাষ্ট্রের অধিকারে, রাষ্ট্রের মালিকানায় যাওয়ার বিধান থাকে, তাহলে সে তো মারা গেছে, তার সকল অধিকার বিলুপ্ত হবে আর সম্পত্তি চলে যাবে কার কাছে? রাষ্ট্রের উপরে। অর্থাৎ যে ক্ষেত্রে উত্তরাধিকারবিহীন রায়ত মৃত্যুবরণ করে এবং তার ব্যক্তিগত উত্তরাধিকার আইনে উত্তরাধিকারবিহীন সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে অর্পিত হওয়ার বিধান থাকলে উক্ত ভূমি রাষ্ট্রের অনুকূলে চলে যাবে। মূলত কোনো জমিতে যদি ট্যাক্স ফর খাজনা দীর্ঘদিন দেওয়া না হয়, ওটা তো অটোমেটিক্যালি হুম, সরকার সব পেয়ে যাবেন, আজকে তার আমরা সব পাবো, ট্যাক্স, কর, খাজনা, আরো অনেক বিধান আছে। দেখেন, রায়তগণের প্রতি জমি তো সরকার নিয়ে হ্যাঁ, নেয়। রায়তগণের উচ্ছেদের কারণ, গ্রাউন্ডস ফর ইভিকশন অফ রায়ত। ইভিকশন শব্দের অর্থ হলো কি? উচ্ছেদ। উচ্ছেদ। রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950-এর 75 ধারায় রায়তের উচ্ছেদের কারণ এবং পন্থা উল্লেখ করা হয়েছে। 85 ধারায় বলা হয়েছে, রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের বিধান লঙ্ঘন করে তার জোট বা জোটের কোনো অংশ বিষয়ে যদি কোনো কার্য করে, সেই ক্ষেত্রে তাকে জোট হতে উচ্ছেদ করা যেতে পারে। মানে আপনারা যে কাজগুলো করতে নিষেধ করছে, আপনি সেই কাজগুলো করছে, তাহলে আপনারা কি করা যেতে পারে? উচ্ছেদ করা যেতে পারে। শুধুমাত্র দেওয়ানি আদালতের উচ্ছেদের ডিক্রি বলবৎ করার মাধ্যমে কোন রায়তকে তার জোট হতে 85 ধারায় উচ্ছেদ করা যেতে পারে। সো এই লাইনটা আন্ডারলাইন করেন, যদি পরীক্ষা প্রশ্ন আসে যে উচ্ছেদ করবে কিভাবে, দেওয়ানি আদালতের ডিক্রির মাধ্যমে। উচ্ছেদের মামলা কত ধারায় করে তানভীর? 9 ধারা। কোন জায়গার 8-9 ধারা? 8 ধারা। উচ্ছেদে মামলা করে সুনির্দিষ্ট প্রতিকার 8 ধারায়, 842, ঠিক আছে। জি। আচ্ছা দেখেন, তো এখন আমরা এখানে 2 নং প্রশ্নটা যদি দেখি, যে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950-এর 85 ধারা বিষয়বস্তু কি? রায়তকে জোট হতে উচ্ছেদ। আমরা চলে এসেছি শিকস্তি পয়স্তি, এলুভিয়ান, শিকস্তি ডিলুভিয়ান, পয়স্তি এলুভিয়ান। শিকস্তি মানে হলো আপনার জমি জমা ভেঙে চলে গেছে, আপনি মালিক ছিলেন, নদী গর্ভে বিলীন হয়ে গেছে বা সমুদ্রের গর্ভে বিলীন হয়ে গেছে, এটা হলো শিকস্তি। জি। আর পয়স্তি মানে হলো পাইছেন, মানে ওই জমি আবার জাগে উঠছে। ঠিক আছে, তাহলে জমি জেগে ওঠারে বলে পয়স্তি, আর ভেঙে চলে বলে কি? ভেঙে চলে গেছে এটারে বলে কি? শিকস্তি। শিকস্তি। শিকস্তিরে ডিলুভিয়ান আর পয়স্তিরে এলুভিয়ান। এলুভিয়ান। তো প্রথমে আমরা চলে আসি, দেখেন এখন পয়স্থি আবার দুই ভাবে হতে পারে। পয়স্থি দুই ভাবে কেমনে? ধরেন, তানভীর আলম খান একটা জমির মালিক, জি। ওনার জমিটা চরে ভেঙে চলে গেছে, আবার 10 বছর পর ওনার ওই জমিতে আবার নতুন করে চর রাখছে। এটা হলো, প্রথমে ছিল শিকস্তি, পরে হয়েছে পয়স্থি। বুঝছেন? জি। আর একটা হলো তানভীর আলম খান জমির মালিক, ঠিক আছে, আর ওনার জমি শিকস্তি হয় নাই, মানে ভেঙে চুরে যায় নাই, কিন্তু ওনার জমির পাশে নতুন একটা চর রাখছে, এটাও কিন্তু পয়স্থি। তাহলে পয়স্থি হচ্ছে যে আমারটা ভেঙে গেছিল আবার আমারটা জাগছে। জি। আর একটা হলো আমারটা ভাঙে নাই কিন্তু আবার আমার পাশে জাগছে। এখন বিষয়টা হলো কি, আমরা তো পড়বো, তার আগে বলি, যদি আপনারটা ভেঙে গেছিল আপনারটা জাগছে, 30 বছরের মধ্যে জাগলে আপনি মালিকানা পাবেন।
আর আপনারটা ভেঙে গেছিল, আপনারটা ভাঙে নাই, আপনারটা আপনার মতোই আছে, নতুন কোন চর যাক। জাগছে, এটার মালিক সরকার। বুঝতে পারছেন? জি। আমারটা ভেঙে গেছিল, আমার কাছে আবার জাগছে, সেটা তাইলে 30 বছরের 30 বছর মধ্যে পরে। জাগলে মালিক আমি। জি। কিন্তু আমারটা ভাঙে নাই, আমারটা ঠিকঠাক আছে, নতুন একটা চর যাচ্ছে। জাগছে, এটার মালিক কে? সরকার। সরকার। তবে এইসব জমি তো 30 বছর পরে জাগলেও বলতে হবে যে এটা জাগছে 30 বছরের মধ্যে। তুই বললে আচ্ছা, না নির্দিষ্ট না, সময়ের মধ্যে। এখন টেকনিক্যালি দিক আছে, দেখেন একটু পড়ি, দেখেন। শিখস্তি 20 বছর পরে জাগলেও আপনি 30 বছর বললে, এটা বললে তো হবে না বিষয়টা, মানে মানে আপনি আমি বলছি 50 বছর পরে জাগছে, বাট 30 বলতে হবে বছরের যে মধ্যে তিরিশ জাগছে না। বছর যখন আপনি, আপনার জমি ভেঙে গেছে, তখন শিখস্তি হয়ে গেছে, একটু পরেই বলবো শিখস্তি হয়েছে, ভেঙে চলে গেছে। জি। কারণ আপনি জমি ভেঙে গেছে, এখন ওই জমির খাজনা কি আপনি দিবেন? না। তা খাজনা যদি আপনি না দেন, তাহলে আমার অবগত করতে হবে না যে আমার জমি ভেঙে গেছে। ভেঙে চলে গেছে। তাহলে ওই জায়গায় রেকর্ড থাকতেছে না যে কবে শিখস্তি হয়ে গেছে। হয়ে গেছে। দেখেন। আচ্ছা, এত পেছাল করার সুযোগ নাই। হ্যাঁ, নদী ভাঙা বা নদী গর্ভে বিলীন হয়ে যাওয়া বা তলিয়ে যাওয়া ভূমি, শিকস্তি ভাঙন ও ভূমিক্ষয়ে জমি বিলীন হয়ে পরবর্তীতে ওই জমিতে জমির মূল বা পুরাতন স্থলে আবার জমি গড়ে উঠলে এমন জমির মালিকানা নির্ধারণ সংক্রান্ত আইন শিকস্তি আইন নামে পরিচিত। এখন এখানে এই লাস্টের লাইন পড়ে একটু ভুল বুঝবেন, সেটা হলো যে শিকস্তি মানে তাহলে ভেঙে যায় আবার জেগে উঠছে, না। শিকস্তি মানে হলো ভেঙে চলে যাওয়া, আর পয়াস্তি মানে হলো জেগে ওঠা। আচ্ছা, পয়াস্তি দেখেন এলুভিয়ান, নদী বা সমুদ্র হতে চর জেগে ওঠাকে পয়স্তি বলে। নদী বা সাগর দূরে যাওয়ার কারণে বৃদ্ধিপ্রাপ্ত ভূমি পয়স্তি নামে পরিচিত এবং তা 87 ধারা অনুসারে নিয়ন্ত্রিত হবে। এমন ভূমি সরকার অধিকারী হবে, দেখছেন? সরকার অধিকারী হবে। যেমন বঙ্গোপসাগরে কোনো ভূমি বা চর জেগে উঠলে উক্ত ভূমি বা চরের অধিকারী হবে কে? সরকার। সরকার। এবার একটু যদি দেখেন, পূর্ব স্থানে পুনর্গঠিত ভূমি, ল্যান্ড রিফরমেশন ইন সিটু, আহ শিকস্তির কারণে বিলীন হয়ে যাওয়া ভূমির মূল অবস্থানে পুনর্গঠিত হওয়া, রিফরমেশন ইন সিটু নামে পরিচিত। তো প্রথমে আমরা চলে আসি ধারা 86, দেখেন 86 ধারায় বলতেছে যে প্লাবনের বা নদী ভাঙ্গন বা শিকস্তির কারণে খাজনা হ্রাস, এই যে খাজনা হ্রাস এবং পয়স্তির কারণে পুনর্গঠিত ভূমিতে অধিকার নির্ণয়। 86 ধারায় বলছে শিকস্তি এবং পয়স্তি উভয়। 86 ধারায় বলছে আগে ভেঙে গেছে পরে আবার জেগে উঠছে। এটা 86 ধারায় শিকস্তি পয়স্তি উভয়ই আছে। দেখেন, রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950-এর 86 ধারা শিকস্তির কারণে তলিয়ে যাওয়া ভূমি খাজনা হ্রাস বা বাতিলকরণ এবং পয়স্তির কারণে পুনরায় জেগে ওঠা ভূমিতে অধিকার নির্ণয় নিয়ে আলোচনা করা হয়েছে। সুতরাং শিকস্তির কারণে ভূমি তলিয়ে যেতে পারে এবং উক্ত তলিয়ে যাওয়া ভূমি পয়স্তির কারণে পুনরায় কি জেগে উঠতে পারে। শিকস্তির কারণে এমন তলিয়ে যাওয়া ভূমির খাজনা হ্রাস বা বাতিল করার পদ্ধতি এবং পয়স্তির কারণে উক্ত ভূমি পুনরায় জেগে উঠলে উক্ত ভূমিতে রায়তের অধিকার কিভাবে নির্ধারণ করা হবে, অর্থাৎ উক্ত ভূমির রায়ত এমন জেগে ওঠা ভূমির মালিক হবে, এবং যদি হয় সেক্ষেত্রে কত বছরের মধ্যে ভূমি জেগে উঠতে হবে বা মালিকানা নির্ধারিত করতে হবে, কি কি ধরনের পদ্ধতি অনুসরণ করবে, সেটা বলা আছে কত ধারায়? শেষ। 86। তো প্রথমে আমরা চলে আসি, দেখেন শিখস্তির কারণে তলিয়ে যাওয়া ভূমির খাজনা হ্রাস বা বাতিলকরণ, অ্যাবেটমেন্ট অফ রেন্ট অন অ্যাকাউন্ট অফ ডিলুভিয়ান। রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের 86 ধারায় বলা হয়েছে প্লাবন এর কারণে কোন রায়তের বা টিনেন্টের ভূমি বা ভূমির কোনো অংশ হোল্ডিং তলিয়ে গেলে উক্ত রায়ত বা টিনেন্ট ভূমি রাজস্ব বা উন্নয়ন কর কমানোর আবেদন করতে পারে, দেখছেন? কমানোর আবেদন করতে পারে। রাজস্ব কর্মকর্তা সরকার নির্ধারিত পদ্ধতিতে যেমন ন্যায়সঙ্গত মনে করে তেমন পরিমাণ রাজস্ব কমাতে বা বাতিল করতে পারে। তাহলে আপনার ভূমি যদি তলায় যায়, আপনি গিয়ে কি করবেন? আবেদন করবেন যে আমার রাজস্ব কমানো হোক। শিকস্তির মাধ্যমে তলিয়ে যায় এমন ভূমির বিবরণ বিধি অনুসারে লিপিবদ্ধ করবে, যা উক্ত ভূমির সত্ত্বের প্রমাণ হিসেবে গণ্য হবে যখন উক্ত ভূমি পূর্বস্থানে জেগে উঠবে। এখন আপনি যদি ওই তলিয়ে যাওয়া যদি লিপিবদ্ধ না করান, তাহলে আপনি পরবর্তীতে জেগে উঠলে তো মালিক হইতে পারবেন না। ওই জায়গায় যে তলিয়ে গেছিল এটাই যে লিপিবদ্ধ করাচ্ছেন, এটাই আপনার সত্যের প্রমাণ হিসেবে পরবর্তীতে কি হবে? গণ্য হবে। এখন দেখেন, পয়স্থির কারণে পুনরায় জেগে ওঠা ভূমিতে অধিকার নির্ধারণ, ডিটারমিনেশন অফ রাইট ইন ল্যান্ড রিঅ্যাপিয়ার্ড অন অ্যাকাউন্ট অফ এলুভিয়ান। কোন যদি উক্ত ভূমি বা ভূমির অংশ বলতেন 30 বছরের মধ্যে জেগে ওঠে, এটা গুরুত্বপূর্ণ, কত বছরের মধ্যে? 30 বছরের মধ্যে। তাহলে প্লাবনের কারণে তলিয়ে যাওয়া ভূমিতে তলিয়ে থাকা মেয়াদে
ভূমির প্রকৃত টেন্যান্ট বা তার উত্তরাধিকারীর অধিকার সত্ত্ব বা স্বার্থ বহাল থাকবে। এটা পূর্বস্থানে পুনর্গঠিত ভূমির সত্ত্বে প্রমাণ হবে, ল্যান্ড ডিফরমেশন ইন সিটু। তো এখন দেখেন, পুনরায় জেগে ওঠা ভূমির তাৎক্ষণিক দখলের অধিকার। এখন আমি তো জানি যে 30 বছর পর যদি জেগে ওঠে তাহলে মালিক হব, আগে যে মালিক ছিল সে। কিন্তু ভূমি বা ভূমির অংশ 30 বছরের মধ্যে জেগে ওঠা ভূমির প্রকৃত টেন্যান্ট বা তার উত্তরাধিকারীদের অধিকার সত্ত্ব বা স্বার্থ যাই থাকুক না কেন, কোনো ভূমির তাৎক্ষণিক দখলে নেওয়ার অধিকার গোল দেবেন কালেক্টর থাকবে। অর্থাৎ আচ্ছা। ভূমি জাগছে, সাথে সাথে অধিকার কার? কালেক্টর। কালেক্টর। তুমি যতই ওই জমির মালিক হও, সাথে সাথে অধিকার হচ্ছে কালেক্টর। হ্যাঁ, দেখেন কালেক্টর আন্ডারলাইন করে নিজ উদ্যোগে বা তলিয়ে যাওয়া ভূমির প্রকৃত প্রজা বা তার উত্তরাধিকারী বা অন্য কোনো ব্যক্তির আবেদন ক্রমে এমন জেগে ওঠা ভূমি দখলে নিতে পারে। পারে। তাহলে তিনি এটা নিজ উদ্যোগে নিতে পারে। তলিয়ে যাওয়া ভূমির প্রকৃত প্রজা উত্তরাধিকারী বা অন্য কোনো ব্যক্তির আবেদন ক্রমে দখলে নিতে পারে। এখন দেখেন, দখল বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ। এমন ভূমি দখল নিয়ে কালেক্টর বা রাজস্ব কর্মকর্তা উক্ত দখল বিষয়ে গণবিজ্ঞপ্তি দিবে। জেগে ওঠা ভূমিতে গোল দেবেন 45 দিনের মধ্যে সার্ভে বা জরিপ করবে এবং একটি ম্যাপ তৈরি করবে। তাহলে এটা গুরুত্বপূর্ণ, 45 দিন। জি। কালেক্টর সাথে সাথে দখল দিবে, গণবিজ্ঞপ্তি দিবে এবং সার্ভে করবে কত দিনের মধ্যে? 45 ডেজ। জেনে রাখা ভালো, বিজ্ঞপ্তি দেওয়ার গোল দিবেন 12 মাসের মধ্যে কোনো মামলা করা যাবে না। এটা গুরুত্বপূর্ণ, 12 মাসের মধ্যে কোনো মামলা করা যাবে না। অর্থাৎ শিকস্তি বা প্লাবনের কারণে তলিয়ে যাওয়া ভূমি জেগে উঠলে কালেক্টর উক্ত ভূমি দখল করে 84 ৮ 4 ধারায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করলে উক্ত বিজ্ঞপ্তি 12 মাসের মধ্যে কোনো মামলা করা যাবে না। তাহলে এখানে কিছু কিছু বিষয় গুরুত্বপূর্ণ, 30 বছর, 45 দিন, 12 মাস, এই জিনিসগুলো মনে রাখবেন। 30 বছরের মধ্যে জাগলে যার ওই যে যার জমি সে মালিক হবে, কিন্তু তাৎক্ষণিক দখলে নেবে কালেক্টর। কালেক্টর। তিনি জরিপ বা সার্ভে করবে 45 দিনের মধ্যে। আর গণবিজ্ঞপ্তি দেওয়ার 12 মাসের মধ্যে কোনো মামলা করা যাবে না। না। তাহলে 12 মাসটা কালেক্টরের কাছে থাকতেছে, জি। জেগে ওঠা ভূমি রায়তকে বরাদ্দ করবে। 45 দিনের মধ্যে এমন ভূমির সার্ভে শেষ করে ম্যাপ প্রস্তুত করে যে প্রজার ভূমি তলিয়ে গিয়েছিল তাকে বা তার উত্তরাধিকারীদের এমন জেগে ওঠা ভূমি বরাদ্দ করবে। উক্ত ভূমির প্রকৃত টিএন বা তার উত্তরাধিকারী তার বিদ্যমান সম্পত্তি সহ জেগে ওঠা ভূমি সম্পত্তি মিলে সর্বোচ্চ বল দেবেন 60 বিঘার বেশি ভূমি রাখতে পারবে না। হ্যাঁ। মানে এই 60 বিঘাই মূলত হচ্ছে এই 86 5 ধারণের, এবং এটা তো হ্যাঁ, 60 বিঘা সবার ক্ষেত্রে প্রযোজ্য সবার আসলে ক্ষেত্রে সারা ঠিক। দেশে। মানে আমার যাচ্ছে, কিন্তু এর আগে যদি আমার 60 বিঘা সম্পত্তি থাকে তাহলে তাহলে আমি এটা রাখতে পারবো না। সারা দেশে তো একজন ব্যক্তি সর্বোচ্চ 60 বিঘা হ্যাঁ, জমি। যদি সেটাও দেখবো আজকে, যদি 60 বিঘার বেশি হয় তাহলে তার সরকারের নিকট বর্তাবে। এটা কি এই ধারা অনুসারে না যে একজন ব্যক্তি 60 বিঘার বেশি? আরো আছে, সামনে আরো আছে, এখানে just বেশি হবে ততটুকু সরকারের উপর যাবে। এই জায়গায় একটা বিষয় কি যে এই, বিঘা তো এক এক এলাকায় এক এক মাপে হিসাব করা হয়। জি। এখন আমাদের যেমন গোপালগঞ্জে তো 52 শতকে বিঘা, পাশের বাগেরহাটেও 52 শতকে বিঘা হিসাব করে, কিন্তু অন্যান্য এলাকায় দেখছি 36 শতক, 38 28 শতক এরকম। কেন? কিন্তু একরে হিসাবটা হলো। আপনার ওই যে রাজস্ব কর্মকর্তা উনিও কি, অবশ্যই একটা নির্দিষ্ট নিয়ম আছে। আমরা স্থানীয়ভাবে যাই করেন না কেন, তাদের তো একটা, হয়তো তাদের কাছে দেখেন একটা ইয়ে system জেনে আছে। রাখা ভালো, দেখেন শিকস্তি কারণে তলিয়ে যাওয়া ভূমির খাজনা হ্রাস বা বাতিল বা উক্ত ভূমিতে মূল মালিকের সত্ত্ব বহাল থাকা 86 ধারায় আলোচনা করা হয়েছে নাকি? জি। আর সার্ভে শেষ করতে হবে কতদিনের মধ্যে? 45 দিনের মধ্যে। তো এগুলো আমরা পড়ছি বিগত বছরের প্রশ্ন। দেখেন একবার পরীক্ষায় প্রশ্ন এসেছিল, দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট এর 86 ধারা মতে শিকস্তি জমি কতদিনের মধ্যে স্বস্থানে পুনঃউদ্ভব হলে তাতে মূল মালিকের সত্ত্ব বা স্বার্থ অক্ষুণ্ণ থাকবে। কত বছর? 30 বছর। 30 বছর। তো আশা করি 30 বছর, 45 দিন, 12 মাস মনে থাকবে। ইনশাআল্লাহ। ধারা টারা মনে না থাকলেও সমস্যা নাই, জাস্ট এতটুকু মনে রাখেন 86 ধারায় শিকস্তিও আছে, পয়স্তিও আচ্ছা। আছে। এখন দেখেন, নদী বা সমুদ্র দূরে যাওয়ার কারণে বৃদ্ধিপ্রাপ্ত ভূমিতে অধিকার। রাইটস ইন ল্যান্ড গেইন বাই অ্যাক্সেশন ফ্রম রেসেস অফ রিভার অর সি। 87 ধারা। 87 ধারায় শুধু আপনার এলুভিয়ানি আছে, পয়স্তি।
নদী বা সাগর সরে যাওয়ার দরুন যখন কোনো জমি বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন সেটাকে উহা যে জোত বা প্রজাস্বত্বের সাথে সংযুক্ত হয়েছে সেই জোত বা প্রজাস্বত্বের পরিবৃদ্ধি হিসেবে গণ্য হবে না, ও সেটা চূড়ান্তভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপর অর্পিত হবে এবং সরকারের নিয়ন্ত্রণাধীনে থাকবে। মানে শিখস্তি হয় নাই, শুধু পয়াস্তি হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে এটার মালিক হবে বাংলাদেশ সরকার। বুঝলেন? তারপরে দেখেন 1972 সালের 28শে জুন তারিখের পূর্বে বা পরে এইরূপ বৃদ্ধিপ্রাপ্ত সমস্ত জমি সরকারের উপর অর্পিত হবে। তবে 72 সালের 28শে জুন তারিখের পূর্বে জেগে ওঠা ভূমি সরকারের প্রতি অর্পিত হবে না যদি উক্ত তারিখের পূর্বে বলবৎ কোনো আইনের বিধান বলে এইরূপ বৃদ্ধিপ্রাপ্ত কোনো জমি কোনো মালিকের জোতের প্রবৃদ্ধি হিসেবে সে দখলে রাখার অধিকারী মর্মে কোনো উপযুক্ত কর্তৃক বা অথবা আদালত কর্তৃক চূড়ান্তভাবে স্বীকৃত অথবা ঘোষিত হয়ে থাকে। এই কথাগুলোর অর্থ হলো যে যদি এই রিলেটেড কোনো ভূমি জাগছে এবং নতুন একটা পূর্বে কোনো ভূমি জাগছিল এবং এই রিলেটেড কোনো আদালতে কোনো মামলা স্বীকৃতি দিছে যে সে মুখ এটার মালিক, তাহলে সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তা আপনি জাস্ট একটা কথা মনে রাখেন যে শিখস্তির কারণে পয়স্তির কারণে যদি কোনো ভূমি জেগে ওঠে তার মালিক হবে কে? সরকার। সরকার। 3 নম্বর পয়েন্টে দেখেন, নদী বা সাগর সরে যাওয়ার কারণে কোনো জমি জেগে উঠলে অথবা জেগে উঠেছে বলে কার্যত কথিত জমি কোনো জোতের পরিবৃদ্ধি হিসেবে দখলের কোনো দাবি ঘোষণা করণার্থে কোনো আদালত বা অথবা কর্তৃপক্ষের কাছে বিচারাধীন সমস্ত মামলা দরখাস্ত আপিল অপরাপর কার্যক্রম ওই আদেশ কার্যকর হওয়ার তারিখ হতে আর অগ্রসর হবে না ও রদ হবে। মানে এই রিলেটেড কোনো দাবি যদি থাকে তাহলে কি হবে? রদ হবে। কোনো আদালত ওইরূপ কোনো দাবির পরিপ্রেক্ষিতে কোনো মামলা দরখাস্ত বা অপর অপর আইনানুগ কার্যকর আর গ্রহণ করবে না। তো আমার যেটা মনে রাখা দরকার একটাই, সেটা হলো যে অস্থির কারণে যা জাগছে মালিক হবে কে? সরকার। সরকার। এইটুকু মনে রাখেন। এখন দেখেন পয়াস্তি আইন, পয়াস্তি আইন ল অফ এক্সেরেশন অর এলুভিয়ান 1885 সালের রেগুলেশনে উল্লেখিত পয়াস্তি আইনটি রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনের 1850-এর 87 ধারায় সন্নিবেশিত করা হয়েছে আর কি। আগে এই আইনটা ছিল 1825 সালে, সরি 25-এ। বর্তমানে সেটা সন্নিবেশিত করছে কততে? 87-তে। 87 ধারায়, 27 ধারা। রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের 87 ধারায়। ধারায়। এখন 86 আর 87 ধারার মৌলিক পার্থক্য কি দেখেন। 86 আর 87 ধারার মৌলিক পার্থক্য খুব সিম্পল। আমার জমি ভেঙে গেছিল, আমার শিকস্তি হইছে, আবার আমার জমি জায়গায় উঠছে, পয়স্তি উঠছে, তাহলে 30 বছরের মধ্যে জাগলে আমি ওইটার মালিক হব। কালেক্টর সাথে সাথে দখল নিবে, 45 দিনের মধ্যে সার্ভে করবে, 12 মাসের মধ্যে আমি কোনো মামলা করতে পারবো না। এই হলো 86। 86টা আগে হয়েছে শিকস্তি, পরে হয়েছে পয়স্তি। আর 87-তে কোনো শিকস্তি হয় নাই, 87-তে হয়েছে কি? পয়স্তি। এই হলো কাহিনী। তো এটা পড়ে নিয়েন, এতটুকুই, আর কিছু না। তো এখান থেকে সর্বসাকুল্যে একবারই প্রশ্ন এসেছিল, দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট 1950-এর কোন ধারায় পয়স্তি জমি খাস জমি হিসেবে গণ্য হবে? কোন ধারায়? 87 ধারায়। 87 ধারায়। অনেকে আমরা 86 87 ধারা মানে ই করতে পারি না, আহ, পার্থক্য করতে পারি না। 86-তেও কিন্তু পয়স্তি আছে, কিন্তু এটা আবার 87-তেও পয়স্তি আছে। আছে। তাহলে খাস হিসেবে গণ্য হবে কততে? এটা 87। 87 তে। আর 86-টাও খাস হিসেবে গণ্য হতে পারে যদি কত 30 বছরের পরে বছরের থাকে? 30 বছরের পরে হয়। 30 বছর পরে থাকে। জি। কিন্তু এখানে তো সরাসরি বলছে হ্যাঁ, খাস হবে, হ্যাঁ, হ্যাঁ। তার মানে 87। 87। তো এখন আমরা এখানে যদি কিছু প্রশ্ন পড়ি দেখেন, 5 নম্বর প্রশ্ন সেলফ প্র্যাকটিসের যে নিম্নলিখিত কোন কারণে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950 এর 86 ধারায় খাজনা হ্রাস বা বাতিল হতে পারে? কি শিকস্তির কারণে? 7 নম্বরটা দেখেন, রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950-এর 86 ধারায় নিম্নলিখিত কোনটি আলোচনা করা হয়েছে? শিকস্তির কারণে বিলীন হয়ে যাওয়া ভূমির খাজনা হ্রাস বা বাতিল, বিলীন হয়ে যাওয়া ভূমির পূর্ব স্থানে পুনর্গঠিত হলে মালিকানা নির্ধারণ। ক এবং খ উভয়ই সঠিক। 9 নম্বরটা যদি দেখেন, আম, প্লাবনের কারণে কোনো রায়তের বা টেনান্টের ভূমি বা ভূমির কোনো অংশ হোল্ডিং তলিয়ে গেলে তলিয়ে যাওয়া ভূমি বা ভূমির অংশ 1.5 বছরের মধ্যে জেগে উঠলে প্লাবনের কারণে তলিয়ে যাওয়া ভূমিতে ভূমির প্রকৃত টেনেন্ট বা তার উত্তরাধিকারীদের স্বার্থ বহাল থাকবে। 30 বছরের মধ্যে। কত বছর? 30 বছর। জি। 10 11 12 এগুলা গুরুত্বপূর্ণ, 13 14 ওই যে
60 বিঘা, 45 দিন, 15, তারপরে আপনার 17, এগুলো সবই গুরুত্বপূর্ণ। তো আমরা চলে আসি যে রায়তের যৌতের হস্তান্তর যোগ্যতা, ট্রান্সফারেবিলিটি অফ হোল্ডিং অফ রায়ত, ধারা কত? 88। তো 88 ধারায় বলতেছে যে একজন রায়ত সে কি তার সম্পত্তি হস্তান্তর করতে পারবে কিনা। হস্তান্তর তো বিভিন্ন মাধ্যমে হতে পারে, দান, উইল, বিক্রি, অনেক ভাবে হতে পারে। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950-এর 88 ধারায় রায়তকে তার জোত বা জোতের কোনো ভাগ বা অংশ তার অন্যান্য স্থাবর সম্পত্তির ন্যায় হস্তান্তর করতে পারবে। অর্থাৎ কোনো রায়ত যদি তার কৃষি ভূমি হস্তান্তর করতে চায়, তাহলে তিনি তার অন্যান্য স্থাবর সম্পত্তি, যেমন কৃষি ভূমি, যে সকল পন্থা হস্তান্তর করতে পারে সেই সকল পন্থায়, যেমন বিক্রয়, দান বা বন্ধক ইত্যাদি পন্থায় কৃষিভূমিও হস্তান্তর করতে পারবে। অর্থাৎ হস্তান্তর করতে তার কোনো সমস্যা নাই। এই ক্ষেত্রে সরকারের নিকট, কর্তৃপক্ষের নিকট হতে অনুমতি গ্রহণ করা অপরিহার্য না। তবে কাহিনী হয়ে গেছে এখন এই জায়গা দেখেন, চা বাগানের খাস ভূমি হস্তান্তরের অনুমতি প্রয়োজন। চা বাগানের কি ভূমি? খাস ভূমি। যদিও একজন রায়ত তার কৃষিভূমি তার অন্যান্য স্থাবর সম্পত্তি নয় হস্তান্তর করতে পারে, কিন্তু একজন রায়ত এই আইনের 20 ধারার 2 উপধারায় যে সকল খাস চা বাগান দখলে রেখেছে, খাস চা বাগান, সেই সকল খাস চা বাগান ডেপুটি কমিশনার বা কালেক্টরের পূর্ব লিখিত অনুমতি ব্যতীত হস্তান্তর করতে পারবে না। তাহলে হস্তান্তর করতে কার অনুমতি লাগবে? ডেপুটি কমিশনার, মানে ডিসি, কালেক্টরের। এবং প্রস্তাবিত হস্তান্তরে কোনোভাবেই বাগানের অস্তিত্ব বিনষ্ট করবে না, অথবা অধিকৃত ভূমিতে চা চাষের কোনো ক্ষতি সাধন করবে না। আমরা চলে আসি হস্তান্তরের তাহলে আমার এখানে যদি প্রশ্ন আসে যে কোন ধরনের ভূমি হস্তান্তর করতে হলে অবশ্যই ডেপুটি কমিশনের অনুমতি লাগবে, খাস চা বাগান। হস্তান্তরের পন্থা দেখেন, ম্যানার অফ ট্রান্সফার। রায়তকে কৃষিভূমি হস্তান্তর করার অধিকার 88 ধারায় দেওয়া হয়েছে। একজন রায়ত কিভাবে তার এমন কৃষিভূমি হস্তান্তর করতে পারে সেই পন্থা 89 ধারায় আলোচনা করা হয়েছে। তো প্রথমে আমরা দেখি যে নিবন্ধিত দলিলের মাধ্যমে হস্তান্তর করতে হবে। 89 একের শুরুতে বলা হয়েছে এমন প্রত্যেকটি হস্তান্তর নিবন্ধিত দলিলের মাধ্যমে হতে হবে। অর্থাৎ একজন রায়ত তার কৃষিভূমি নিবন্ধিত দলিলের মাধ্যমে হস্তান্তর করতে পারে। এমন দলিল নিবন্ধন করতে হলে বিক্রয় মূল্য উল্লেখ করতে হবে। যে ক্ষেত্রে কোনো বিক্রয় মূল্য থাকে না, সেক্ষেত্রে জোত বা জোতের অংশের মূল্য উল্লেখ করতে হবে। এগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ না। দেখেন পরেরটা, দেখেন যে ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক না, এটা একটু দেখি। কোন ক্ষেত্রে বাধ্যতামূলক না? নিম্নলিখিত 3টি উপায় কৃষিভূমি হস্তান্তর করতে নিবন্ধন বাধ্যতামূলক না। কি কি? উইল দ্বারা, ডিক্রি জারি মূলে নিলাম বিক্রি, এ সেল ইন এক্সিকিউশন অফ এ ডিক্রি। 1913 সালের বঙ্গীয় সরকারি পাওনা আদি আদায় আইনের কোন সার্টিফিকেট জারিতে নিলাম বিক্রির ক্ষেত্রে। তাহলে এই তিনটা একটু মনে রাখেন যে কোন ভাবে হস্তান্তর করলে নিবন্ধন করার দরকার নাই। উইল, ডিক্রি জারি মূলে নিলাম বিক্রি, আর 1913 সালে মানে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট যেটা। অর্থঋণের আগে, অর্থঋণ আদালতের আগে এই সরকারি যে খাজনা মাজনা এগুলো সব আদায় করা হতো এই যে 1913 সালের পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্টের অধীন। পিডিআর। আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। দেখেন 1 নম্বর প্রশ্নটা, চা বাগানের খাস ভূমি সেটার অংশ হস্তান্তর করতে অনুমতি নিতে হবে কার? ডেপুটি কমিশনার বা কালেক্টরের। নিম্নলিখিত কোন ধরনের ভূমি ব্যতীত যে কোনো কৃষিভূমি একজন রায়ত তার অন্যান্য স্থাবর সম্পত্তি নয় হস্তান্তর করতে পারে? কি? খাস খাস চা বাগান। বুঝছেন? 8 নম্বর প্রশ্নটা দেখেন, 8 নম্বর, রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950-এর 89 ধারা অনুসারে নিম্নলিখিত কোন ধরনের হস্তান্তরের ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক না? কোন ধরনের? উইল দ্বারা, ডিক্রি জারি মূলে নিলাম বিক্রি, 1913 সালের বঙ্গীয় সরকারি পাওনা আদায় আইনে সার্টিফিকেট জারিতে বিক্রি, উপরের সবগুলো। আমরা চলে এসেছি জোত হস্তান্তরের সীমাবদ্ধতা, লিমিটেশন। পাবলিক ডিমান্ড রিকভারি আইনটা শুধুমাত্র বঙ্গের জন্য অ্যাপ্লিকেবল, মানে বাংলার জন্য, মানে তখন 1913 সালে যেটা হয়েছে। হ্যাঁ, আমরা এমনি অঞ্চল, ইন্ডিয়ার অন্যান্য অঞ্চলে এটা কার্যকর না। কি আপনি দেখে নিয়েন আপনি কার্যকর আছে না না আছে। আচ্ছা দেখেন আমরা আমরা এখানে একটু দেখি যে
আহ, রায়তকে কৃষি ভূমি হস্তান্তর করার অধিকার 88 ধারায় দেওয়া হয়েছে, 88 ধারায় আর কি। একজন রায়ত কিভাবে তার এমন কৃষিভূমি হস্তান্তর করতে পারে সেটা আছে 89 ধারায়। আর রায়ত কর্তৃক এমন কৃষিভূমি বা জোত হস্তান্তরের ক্ষেত্রে কতিপয় সীমাবদ্ধতা, এটা আলোচনা করেছে কত ধারায়? 90 ধারায়। নব্বই। তো প্রথমে আমরা চলে আসি ভূমির পরিমাণ, ল্যান্ড সেইলিং, যা 375 বিঘার বেশি হবে না। এই যে দেখেন, জোত হস্তান্তরের ক্ষেত্রে প্রথম সীমাবদ্ধ হলো ভূমির পরিমাণ। 90 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি তার নিজের, আন্ডারলাইন করে, নিজের এবং তার পরিবারের জন্য তার বিদ্যমান জমি সহ সর্বোচ্চ 375 বিঘার বেশি গ্রহণ বা ক্রয় করতে পারবে না। না। তার নিজের এবং তার পরিবারের জন্য সর্বোচ্চ রাখতে পারবে কতটুকু? 375 বিঘা। 375 বিঘা। 90-এর 1 ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তির যে পরিমাণ ভূমি আছে তার সাথে ক্রয় বা গ্রহণকৃত ভূমি যুক্ত হলে যদি 375 বিঘার বেশি হয়, তাহলে উক্ত ভূমি ক্রয় বা অর্জন করতে পারবে না। অন্যদিকে 90-2 ধারায় বলা হয়েছে কোনো রায়তের জোত বা সেটার কোনো অংশ বা খণ্ড বিক্রয়, দান, উইল মূলে বা অন্য ভাবে বা ডিক্রিজারি মূলে বা 1913 সালের সরকারি দাবি আদায় আইনের অধীন কোনো সার্টিফিকেট মূলে কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করা যাবে না, যদি না সে নিজের এবং পরিবারের জন্য আপাতত 375 বিঘার কম অধিকারী জমির অধিকারী হয়। একই কথা। তো এমন দেখেন, এমন ক্রয় বা গ্রহণকৃত জমি বৈধ হবে না, এমন অতিরিক্ত সম্পত্তি সকল প্রকারের দায় মুক্ত হয়ে সরকারের উপরে বর্তাবে। আপনি যদি 375 বিঘার বেশি সম্পত্তি থাকে, তাহলে বর্তাবে কার উপরে? সরকারের উপরে। কাহিনী হয়ে গেছে। আচ্ছা, শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, চলে। দেখেন, তো তাহলে এমন ক্রয় বা গ্রহণকৃত জমি বৈধ হবে না এবং এমন অতিরিক্ত সম্পত্তি সকল প্রকারের দায় মুক্ত হয়ে সরকারের উপরে বর্তাবে হবে। কিন্তু 1972 সালের রাষ্ট্রপতির 98 নম্বর আদেশের মাধ্যমে যে কোনো ধরনের ভূমি 100 বিঘার বেশি গ্রহণ করা নিষিদ্ধ করা হয়েছে। মানে এস্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্টের 90 ধারায় আছে কত? 375। আর 1972 সালের রাষ্ট্রপতির যে 98 নম্বর আদেশ, এই জায়গা 375 কমাইয়া করছে কত? 100 বিঘা। 100 বিঘা। কিন্তু ওয়াকফ, দেবোত্তর, অন্যান্য ধর্মীয় দাতব্য উদ্দেশ্যে গৃহীত কোনো ভূমির আয় সম্পূর্ণ ধর্মীয় উদ্দেশ্যে বা দাতব্য উদ্দেশ্যে উৎসর্গ করা হলে 100 বিঘার সীমাবদ্ধতা প্রযোজ্য হবে না। কিন্তু বলছে যে ওয়াকফ দাতব্য উদ্দেশ্যে আপনি 100 বিঘার বেশি রাখতে পারবেন। কিন্তু পরবর্তীতে আবার দেখেন, কিন্তু পরবর্তীতে 1984 সালের ভূমি সংস্কার অধ্যাদেশে 4 ধারার মাধ্যমে 60 বিঘার বেশি কৃষি জমি গ্রহণ করা নিষিদ্ধ করা হয়েছে। 84 সালে আইসে 100 বিঘা হয়ে গেল কত? 60 বিঘা। পরবর্তীতে 2023 সালে 1984 সালের ভূমি সংস্কার অধ্যাদেশ বাতিল করে ভূমি সংস্কার আইন 2023 প্রণয়ন করা হয়, যেখানে 60 বিঘার বেশি কৃষিভূমি রাখা নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে এটাই বলবৎ আছে। তাহলে বর্তমানে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে একজন ব্যক্তি কতটুকু ভূমির মালিক থাকতে পারবে, কতটুকু? 60 বিঘা। 60 বিঘা। 60 বিঘা। তো সেট একটা না, এটা হলো ল্যান্ড। 375, 160। 160। খাঁটি কৃষক ব্যতীত অন্য কারোর নিকট হস্তান্তর করা নিষিদ্ধ। 90-2 ধারায় রায়তের জোত বা জোতের অংশ তথা কৃষিভূমি খাঁটি কৃষক ব্যতীত অন্য কারোর নিকট হস্তান্তর করা যাবে না। 90-2 ধারায় বলা হয়েছে কোনো রায়তের জোত বা সেটার কোনো অংশ বা খণ্ড বিক্রয়, দান অথবা উইল মূল্যে অন্যভাবে ডিক্রিজারি মূল্যে 1913 সালের সরকারি দাবি আদায় আইনের অধীনে কোনো সার্টিফিকেট মূল্যে খাঁটি কৃষক ছাড়া অন্য কারোর নিকট হস্তান্তর করা যাবে না। আপনি কৃষি জমি কার কাছে পাঠানো যাবে? খাঁটি কৃষকের কাছে।
জি। মানে উকিল সাহেবের কাছে আচ্ছা, বিক্রি করে সে আবার মানে বর্গা দেখেন, টর্গা দিয়ে খাবে। যে ক্ষেত্রে 375 বিঘার বেশি জমি রাখা যাবে বা বা খাঁটি কৃষক না এমন ব্যক্তির নিকট হস্তান্তর করা যাবে, কখন যাবে? 375 বিঘার বেশি ভূমি রাখা যাবে না, এই বিধানটি নিম্নলিখিত ক্ষেত্রে প্রযোজ্য না। তবে অর্থাৎ নিম্নলিখিত ক্ষেত্রে 375 বিঘার বেশি ভূমি রাখা যাবে যদি কোনো ব্যক্তি নির্ধারিত রাজস্ব কর্তৃপক্ষের নিকট এই মর্মে সার্টিফিকেট প্রদান করে যে তিনি, দেখেন, কি কি, সমবায়ের ভিত্তিতে অন্য কোনো প্রকার শক্তিচালিত যন্ত্রপাতির সাহায্যে বৃহদায়তন কৃষি খামার প্রতিষ্ঠা করেছে। জি। ওইরূপ হস্তান্তর রাজস্ব কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট উল্লেখিত পরিমাণের মধ্যে সীমাবদ্ধ থাকবে। বা চায়ের চাষের ক্ষেত্রে সমবায় সমিতি বা অন্য কোনো কোম্পানি চিনি উৎপাদনের নিমিত্তে আখের চাষ করছে, বা অপর কোনো সম্পত্তি যার উদ্দেশ্যে কোনো পণ্যদ্রব্য উৎপাদন দ্বারা শিল্পের উন্নতি সাধক, তাহলে আপনি এই সকল উদ্দেশ্যে 375 বিঘার বেশি ভূমি রাখতে পারবেন। সমবায়, তারপরে মানে কৃষি খামার, মানে কোন ধরনের খান আর কি, হ্যাঁ, খানের চা ক্ষেত্রে চাষ, চিনি উৎপাদন। চা হোক আখ যে হোক কৃষি খামার হোক যেটাই হোক। খাঁটি চাষি নয় কোনো ব্যক্তিও নির্ধারিত রাজস্ব কর্তৃপক্ষের পূর্ব লিখিত অনুমতি নিয়ে অনুমতিপত্র বর্ণিত পরিমাণ ভূমি ভোগ দখল করতে ও বাণিজ্যিক ও শিল্পের উদ্দেশ্যে ও ধর্মীয় উদ্দেশ্যে ভূমি খরিদ বা ভোগ দখল করতে পারবে, অনুমতি নিয়ে রাখতে পারবে। জেনে রাখা বলো তো, এখান থেকে আমার মোটামুটি যে জিনিসগুলো মনে রাখতে হবে যে এখন জমি রাখা যাবে কতটুকু? 60 বিঘা। 60 বিঘা 60 বিঘা। খাঁটি কৃষক ছাড়া কারো কাছে হস্তান্তর করা যাবে না। যাবে না, তবে কিসের ক্ষেত্রে প্রযোজ্য? ওই যে বিভিন্ন ধরনের সমবায় সমিতি, চা চা চাষ, বাগি, এগুলার জি। ক্ষেত্রে। 2018 সালে একটা প্রশ্ন আসছে, দেখেন, একজন কৃষি জমির মালিক কত পরিমাণ কৃষি জমি নিজ মালিকানায় রাখতে পারবে? 60 বিঘা। কত বিঘা? ষাট 60 বিঘা। ষাট বিঘা জায়গায় 60, 100, 375 সবই দিছে। সবই আছে, কিন্তু হ্যাঁ, সর্বশেষ তো ষাট হ্যাঁ, বিঘা ষাট ফিক্সড করা বিঘা জি। হয়েছে। এখন এইটাও তো আগের আইনের তো, 60 বিঘা যদি ফিক্সড করা থাকে সেক্ষেত্রে এই যে এইটা কি প্রযোজ্য হবে? 60 বিঘা 1984 সালেই করছে। মানে এই যে 375 ক্ষেত্রে খাঁটি কৃষক নয় যেটা বলা হয়েছে যে এটা রাখা যাবে। কোনটা? বুঝিনি। মানে এই যে সমবায় ভিত্তিক বা কৃষি খামার, হ্যাঁ, এটা যে রাখা যাবে বলা হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। এটার ক্ষেত্রে কি ওই 1984 সালে অধ্যাদেশ কি মানে না, সেক্ষেত্রে তো আপনি বলেই দিছে যে 60 বিঘার বেশি বা 375 বিঘার বেশি রাখা যাবে যদি এই সুবিধাগুলো আপনি। পাওয়া যাবে? দেখেন, এখন একটা কথা, ধারা 91-তে আসেন, উত্তরাধিকার সূত্রে বর্তিত অতিরিক্ত ভূমি অধিগ্রহণের ক্ষমতা। এখন একজনের অলরেডি 60 বিঘা সম্পত্তি আছে, জি। তার বাবা মারা গেছে, তার বাবার উত্তরাধিকার সূত্রে আরো 60 বিঘা পাইছে, এখন কি হবে? দেখেন, উত্তরাধিকার সূত্রে বর্তিত অতিরিক্ত ভূমি সরকার ক্ষতিপূরণ দিয়ে আদায় করতে পারে, এই যে দেখেন, ক্ষতিপূরণ। জি। অন্য ক্ষেত্রে কিন্তু সে ক্ষতিপূরণ পাবে না, বুঝছেন? জি। কিন্তু ক্ষতিপূরণ পাবে কিসের ক্ষেত্রে? উত্তরাধিকার। উত্তরাধিকারী ক্ষেত্রে। অর্থাৎ 90 ধারা অনুযায়ী কোন রাইট সর্বোচ্চ 375 বিঘা জমি রাখতে পারে যদি সে উত্তরাধিকার সূত্রে যে ভূমি পায় সেই ভূমি এবং তার বিদ্যমান ভূমি মিলে 375 বিঘার বেশি হয়, তাহলে উক্ত অতিরিক্ত ভূমি সরকার ক্ষতিপূরণ দিয়ে অধিগ্রহণ করতে পারে। তাহলে আমার এখানে মনে রাখতে হবে যে মানে উত্তরাধিক কোন ক্ষেত্রে আপনার ওই ক্ষতিপূরণ দিয়ে আদায় করতে পারে সরকার, কোন ক্ষেত্রে? উত্তরাধিকার ক্ষেত্রে। উত্তরাধিকারের ক্ষেত্রে, বুঝছেন? আমরা চলে আসি কতিপয় ক্ষেত্রে রায়তের স্বার্থের বিলোপ, এক্সটিংগুইশমেন্ট অফ ইন্টারেস্ট অফ রায়ত ইন সার্টেন কেসেস। ধারা কত বলেন? 92। 92। 12 বিজিএস এর ভাইবা দিতে গেছি, সেই 2018 সালের বা 19 সালের কাহিনী। তো ঢোকার সাথে সাথে আম, সালাম দিলাম, এরপরে জিজ্ঞেস করতেছে যে কোন ভার্সিটি, কোন ভার্সিটি, ভিসির নাম কি, এই। এরপরে সাবেক চিফ জাস্টিস হাসান ফয়েজ সিদ্দিকী সাহেব জিজ্ঞেস করছে যে বলেন তো রায়তের স্বার্থ কত ধারায় বিলুপ্ত হয়? কথা নাই বার্তা নাই আর কোনো কিছু নাই, যে রায়তের স্বার্থ বিলুপ্ত হয় কত ধারায়। এই সেই বিখ্যাত 92 ধারা, যে কখন একজন রায়তের স্বার্থ বিলুপ্ত বিলুপ্ত হয়। হয়। দেখেন, কোন জোতে বা হোল্ডিং এ একজন রায়তের স্বার্থ বিলোপ হতে পারে যে ক্ষেত্রে উত্তরাধিকারী না রেখে বা সম্পত্তির জন্য কোনো প্রকার উইল সম্পাদন না করে
কোনো জোতের বা হোল্ডিং এর মালিক বা রায়ত মারা যায়, তাহলে কেউ যখন কোনো উত্তরাধিকারী না রেখে মারা গেছে, তাহলে তার স্বার্থ কি ঘটবে? বিলুপ্ত। বিলুপ্ত হবে। 2 নাম্বার, রাজস্ব কর্মকর্তার নিকট জোত সমর্পণ করে ইস্তফা দিলে। রাজস্ব কর্মকর্তার কাছে, জোর সমর্পণ করে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই শুনতে পাচ্ছেন আপনারা ভাই? জি স্যার, এখন শোনা যায়। আচ্ছা, জি। তাহলে এখানে দেখেন, অধিকার না রেখে মারা গেলে তো বিলুপ্ত হবে। জি। রাজস্ব কর্মকর্তার নিকট জোট সমর্পণ করে ইস্তফা দিলেন, মানে আপনি রাজস্ব কর্মকর্তারা দিলেন যে আমি আর এই জমি টমি আর কিছু, আমি সাধু সন্ন্যাসী হয়ে গেছি। দেখেন, বকেয়া খাজনা পরিশোধ না করে স্বেচ্ছায় বাসস্থান ত্যাগ করে, আপনি বকেয়া খাজনা পরিশোধ না করে বাসস্থান কি করছেন? ত্যাগ ত্যাগ করছে। করছেন। আর যে ক্ষেত্রে কোনো রায়ত নিজে বা তার পরিবারের সদস্যগণ দ্বারা বা কর্মচারী দ্বারা অথবা শ্রমিক দ্বারা অথবা বর্গাদারের সাহায্যে এক নাগাড়ে 3 বছর কাল পর্যন্ত তার জোত চাষাবাদ হতে বিরত থাকে। বুঝছেন? সে বকেয়া খাজনা দেয় নাই, অথবা যে ক্ষেত্রে সে জমির মালিক কিন্তু সে চাষাবাদ করে নাই একটানা কয় বছর? 3 বছর। 3 বছর। এই সব নিয়ম আছে, বাট বাস্তবে কি কোনো প্রয়োগ আছে? না। নাই। এগুলা থাকার দরকার আছে। দেখেন, তাহলে নিজে করে নাই, পরিবারের সদস্যরা করে নাই, কর্মচারী করে নাই, আর কত বছর বিরত ছিল? 3 বছর। 3 বছর। তাহলে এটা আমার মনে রাখতে হবে, পরীক্ষায় আসবে। বাস্তবে প্রয়োগ থাক বা না থাক, পরীক্ষায় আসবে। দেখেন, যে ক্ষেত্রে কোনো রায়াত উত্তরাধিকার সূত্রে কোনো ভূমির স্বত্ব পেয়ে থাকে, সে তার বাবার কাছ থেকে ধরেন পাইছে, জি। সে নিজে খাঁটি চাষি নয়, সে নিজে একজন চাষি না, সে এখন অফিসার হইছে, সার্ভিস হোল্ডার। দেখেন, ও সে নিজে অথবা তার পরিবারের লোকজন, কর্মচারী বা বর্গাদারের সহায়তায় এক নাগাড়ে 5 বছর চাষাবাদ করতে ব্যর্থ হয়। তাহলে নিজে চাষি হইলে এক নাগারে কতদিন? 3 বছর। 3 বছর। আর যে ক্ষেত্রে সে সম্পত্তি পাইছে উত্তরাধিকার সূত্রে, জি। তাইলে এক নাগারে কতদিন? 5 বছর। 5 বছর। কাহিনী বুঝতেন? জি। মানে কৃষি জমি চাইলে এমনি ফেলায় রাখা যাবে না হ্যাঁ, এই আইন হ্যাঁ। অনুসারে। তো জেনে রাখা ভালো। দেখেন, রায়তের স্বার্থ বিলুপ্তির বিরুদ্ধে আপিল করা যায়। যদি কারো রায়তের স্বার্থ বিলুপ্ত হয়, তাহলে সে কি করতে পারবে? আপিল আপিল করতে পারবে। কিন্তু 92 ঘ ধারায় উল্লিখিত ক্ষেত্রে রায়তের স্বার্থ বিলুপ্ত হলে 147 ধারায় আপিল দায়ের করার পরিবর্তে রাজস্ব কর্মকর্তার আদেশের তারিখ হতে গোল দিবেন 90 দিনের মধ্যে দেওয়ানি আদালতে মামলা দায়ের করা যাবে। তো আপনি আপিল টাপিল না করে সরাসরি উকিল সাহেবের কাছে এসে টাকা দিয়ে মামলাও করতে পারবেন। কত দিনের মধ্যে? 90 দিনের 90 দিনের মধ্যে। তাহলে এখানে আমার যে জিনিসটা মনে রাখা দরকার, যে যখন সে একজন চাষি, সে নিজে চাষ করে নাই, খাজনা পরিশোধ করে নাই, আর এক নাগারে বিরত রয়েছে কতদিন? 3 বছর। 3 বছর। আর যখন সে উত্তরাধিকার মানে সূত্রে পেয়েছে, তখন এক নাগারে বিরত থাকবে কতদিন? 5 বছর। 5 বছর। তো আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। দেখেন, সেলফ প্র্যাকটিসের 3 নম্বর প্রশ্নটা যদি দেখেন, যে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের 90 ধারার অধীন কোনো ব্যক্তি তার নিজের বা তার পরিবারের জন্য তার বিদ্যমান জমি সহ সর্বোচ্চ 1.5 বিঘার জমি, যদি রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন বলে, তাহলে কত বিঘা? 375। 5 নাম্বার, আচ্ছা আমাদের একটু বিরতি, এরপরে আমরা কোর্ট প্রবর্তন বা ভাড়া নিষিদ্ধ, প্রহিবিশন অফ সাবলাইটিং, এটা শুরু করব। কোরফাপত্তন বা ভাড়া নিষিদ্ধ, প্রহিবিশন অফ সাবলেটিং, ধারা 75 ক, 81 ক এবং 93। তো 75 ক, 83, 81 ক এবং 93, তিনটা জায়গায় আপনার কোরফাপত্তন বা ভাড়া নিষিদ্ধ করছে, বাট এগুলো এক একটা সম্পত্তির ক্ষেত্রে এক এক ধারা। জি। তো এই জায়গা যা আছে আমরা এই আলোচনা পড়বো না, সরাসরি এখানে একটা উদাহরণ আছে, উদাহরণটা একটু পড়ি। দেখেন উদাহরণ, যে সরকারের নিকট হতে একটি বাওর মাছ চাষের জন্য লিজ নেওয়া হলো, কিন্তু উক্ত লিজের জন্য সরকারকে বার্ষিক খাজনা পরিশোধ করতে হবে। লিজ গ্রহীতা উক্ত ভূমি বা জলাশয় অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আবার সাব লিজ দিয়ে খাজনা আদায় করতে পারবে না। পারবে না। এটারে বলে কোরফা পত্তন। তাহলে সাবলেটেড বাংলা কি? কোরফা পত্তন। এখন সংশ্লিষ্ট ধারা দেখেন, রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950-এর 75 ক ধারা, 81 ক ধারা এবং 93 ধারায় কোরফাপত্তন বা সাবলেটিং নিষিদ্ধ করা হয়েছে। তো প্রথমে আমরা চলে আসি 75 ক। কোরফাপত্তন বা ইজারা প্রদান নিষিদ্ধ, প্রহিবিশন অফ সাবলেটিং, কত ধারা? 75 ক। ক। এটা হলো ইজারার ক্ষেত্রে। জি। কি বলেন? ইজারা। ইজারা।
75 ক ধারায় বলা হয়েছে 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের 17-3-31-1 অনুযায়ী যেদিন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেদিন হতে উক্ত আইনের 75 ক ধারা অনুযায়ী কোনো ব্যক্তি তার খাস দখলীয় জমি কোষাবর্তন করার অধিকারী নন। তো এটা কিসের ক্ষেত্রে? ইজারার ক্ষেত্রে। আহ, তারপরে দেখেন, যে পরের প্যারায়, যে ব্যক্তি, যে কোনো ব্যক্তির দখলে থাকা খাস ভূমি কোষাবর্তন দেওয়া 75 ক ধারায় নিষিদ্ধ করা হয়েছে। 75 ক ধারায় দখলে থাকা খাস ভূমি বলতে কৃষি এবং অকৃষি উভয় প্রকৃতির ভূমিকে বোঝানো হয়েছে। তো আপনি বলতে রাখবেন 75 ক মানে হলো কৃষি অকৃষি উভয়। এই কারণে দখলে থাকা কৃষি এবং অকৃষি উভয় প্রকৃতির খাস ভূমির ক্ষেত্রে 75 ক ধারা প্রযোজ্য। সুতরাং 75 ক ধারায় দখলে থাকা কৃষি এবং অকৃষি উভয় প্রকৃতির খাস ভূমি গোফরাপত্র নিষিদ্ধ করা হয়েছে। তো আমি 75 ক মধ্যে রাখবো কৃষি এবং অকৃষি উভয়, এবং কিসের ক্ষেত্রে? ইজারা। ঠিক আছে। তো এখন আমরা চলে আসি অকৃষি ভূমি কোষাপত্তন দেওয়া নিষিদ্ধ। কি ভূমি? অকৃষি ভূমি। 81 ক ধারায় গোল দিবেন অকৃষি ভূমি কোষাপত্তন দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। সো 75 ক কৃষি অকৃষি উভয় লিজের ক্ষেত্রে, আর 81 ক শুধু কি? অকৃষি। 81 ক ধারায় বলা হয়েছে কোনো অকৃষি প্রজা তার প্রজাস্বত্বের সমস্ত বা যে কোনো অংশ কোষাপত্তন দিবে না। এই বিধান অমান্য করে যদি কোনো কোষাপত্তন দেওয়া হয় সেক্ষেত্রে এমন প্রজাস্বত্বে অকৃষি প্রজার স্বার্থ বিলুপ্ত হবে এবং উক্ত প্রজাস্বত্বের সকল প্রকার দায় মুক্ত অবস্থায় সরকারের উপরে বর্তাবে। তাহলে আমি জাস্ট তিনটা সেকশন মনে রাখবো: ইজারা, কৃষি, অকৃষি। 75 ক। অকৃষি ভূমি কত? 81 ক। 81 ক। এবং এই আইনগুলো মানে যদি প্রভাবর্তন আমি দিয়ে ফেলি অকৃষির ক্ষেত্রে, তাহলে বর্তাবে কার উপরে? সরকারের উপরে। সুতরাং সুতরাং 81 ক ধারা, 81 ক এর 2 ধারায় অকৃষি ভূমি কোষাপত্তন দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ খাস দখলে নয় এমন অকৃষি ভূমি কোষাপত্তন দেওয়া 81 ক ধারায় নিষিদ্ধ করা হয়েছে। বুঝতে পারছেন? এখন আমরা চলে আসি কোরফা প্রত্যয়ন বা সাবলেটিং নিষিদ্ধ। এটা আবার আছে কততে? 93। 93 ধারায় কোন রায়তকে কোন জোত, রায়ত মানে সেটা কি জমি? কৃষি। 93 ধারায় কোন রায়তকে কোন জোত বা হোল্ডিং বা উহার কোন অংশ বিশেষ কোরফাপত্তন বা সাবলেট করতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। তাহলে 75 কৃষি অকৃষি, 81 ক অকৃষি, আর 93 কি? কৃষি। 93 ধারায় বলা হয়েছে কোন রায়তের রায়ত তার সমগ্র জোত বা সেটার কোনো অংশ মেয়াদ বা শর্তে প্রত্যাবর্তন দিবে না। যদি নিয়ম ভঙ্গ করে সাবলেট দেওয়া হয় তাহলে উক্ত হোল্ডিং বা তার অংশবিশেষ বা যা সাবলেট দেওয়া হয়েছে সেখানে রায়তের অধিকার বিলুপ্ত হবে এবং কোনো প্রকার দায় ছাড়া উক্ত হোল্ডিং কার উপর বর্তাবে? সরকারের উপরে বর্তাবে। তাহলে উভয় ক্ষেত্রেই বর্তাচ্ছে কার উপরে? সরকারের উপরে। সুতরাং 93 ক ধারায় কোরফাপত্তন দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং খাস দখলীয় নয় এমন কৃষি ভূমি কোরফাপত্তন দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। তো আমার এখানে তিনটা ধারার যে মূল বৈশিষ্ট্য: 75 ক কৃষি অকৃষি যারা, 81 ক অকৃষি, আর 93 কি? কৃষি। এই হলো পার্থক্য। আর উভয় জায়গায়, সব জায়গায় আছে কি? কোরফাপত্তন। তো এছাড়া আমরা বিগত বছরের প্রশ্নে আসি। এখানে 75 ক 81 কর সাথে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের তুলনা করছে, দরকার নাই। সরাসরি চলে আসি বিগত বছরের প্রশ্ন। দেখেন, দ্য এস্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 অনুসারে কোনো ব্যক্তির খাস দখলে থাকা ভূমি সাবলেট দিলে উক্ত ভূমি সরকার কি করবে? দেখেন, বাজেয়াপ্ত করবে। সর্বশেষ বিজিএস পরীক্ষায় আসছে, 17 বিজিএস, সপ্তদশ বিজিএস পরীক্ষা। আমরা 5 নং প্রশ্নটা পড়ি, সেলফ প্র্যাকটিসের 5। দ্য স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট 1950-এর 75 ক ধারায় কোন ধরনের ভূমি কোষাপত্তন দেওয়া নিষিদ্ধ করা হয়েছে? খাস দখলে থাকা যে কোনো প্রকারের ভূমি। 75 ক মানেই যে কোনো ভূমি, যে কোনো ভূমি। 6 নাম্বার দেখেন, দ্য স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট 1950-এর 81 ক ধারায় কোন ধরনের ভূমি কোষাপত্তন দেওয়া নিষিদ্ধ করা হয়েছে? অকৃষি ভূমি। 7 নাম্বার দেখেন, দ্য স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট 1950-এর 93 ধারায় কোন ধরনের ভূমি কোষাপত্তন দেওয়া নিষিদ্ধ করা হয়েছে? কি? কৃষিভূমি। আমরা চলে আসি সম্পূর্ণ খাই খালাসি রেহেন, কমপ্লিট ইউজি ফ্র্যাকচুয়ারি মর্গেজ। তানভীর আলম খান, খাই খালাসি রেহেন কারে বলে বলেন? এর আগে আমরা ট্রান্সফার অফ প্রপার্টি একটা পড়ছি। মানে খেয়ে খেয়ে দিয়ে খালাস করবে আর কি, যেটা খেয়ে দিয়ে খালাস করবে কেমনে? উদাহরণ দেন। মানে খেয়ে দিয়ে খালাস করবে। বলেন, উদাহরণ দেন একটা। উদাহরণ হচ্ছে এরকম
যে উম, আহ, আরিফ সাহেব একটা জমি নিলেন হুম। আমার কাছ থেকে। তো সে হচ্ছে এরকম, মানে বন্ধকটা এভাবে নিলেন যে সে ওই জমি চাষবাস করে সে যে পরিমাণ অর্থ আমাকে দিছিল ওই পরিমাণ অর্থ সে তুলে নিল, মানে ওই তার নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ওই জমি চাষবাস করে 7 বছর বোধ হয় সর্বোচ্চ। তারপরে তার অটোমেটিক্যালি বন্ধক স্থগিত হয়ে যাবে, মানে জমিটা আবার পুনরায় আমার কাছে হস্তান্তর হবে। এটা হলো। আমি একজনের কাছে আমার জমি রাখছি, জমি রেখে তার কাছ থেকে 1 লাখ টাকা নিছি। জি। এখন ওই 1 লাখ টাকা আমি পার্সোনালি তারে শোধ করব না। জি। ওই জমি থেকে সে তাই জমি ফসল থেকে ফলাক যা যেসব করুক ফসল। তা করুক ওই জমি থেকে সে আদায় করবে। জি। এটা হলো খাই খালাসি রেহেন। এবং এই রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন অনুসারে খাই খালাসি, তাহলে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন অনুসারে খাই খালাসি বন্ধকের মেয়াদ কত? 7 বছর। 7 বছর। অপরদিকে আপনার ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট অনুসারে কতদিন? কোন নির্দিষ্ট মেয়াদ নির্দিষ্ট মেয়াদ উল্লেখ নেই। নাই। সো খাই খালাসি ঋণ এই জায়গা পড়তে যাচ্ছিলাম না, ওই যে আগেরটা পড়া আছে, তো সেম কথাগুলোই উদাহরণ দেওয়া আছে কততে? পারবো। 95 ধারায়। শুধু এই জায়গা ও এই জায়গা বলা আছে কত বছর? সাত 7 বছর। বছর 7 বছর, উদাহরণ প্রদান সব এক। বিগত বছরের প্রশ্ন দেখেন। দ্য স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট 1950-এর 95 ধারা অনুযায়ী খাই খালাসি বন্ধকের সর্বোচ্চ মেয়াদ কত? 7 বছর। 7 বছর। আমরা চলে আসি ধারা 95 ক। কতিপয় লেনদেনকে সম্পূর্ণ খাই খালাসি বন্ধক হিসেবে গণ্য করতে হবে। আমরা এটাও ট্রান্সফার প্রপার্টি একটা পড়ছি যে ওই যে যদি বিক্রয়ের শর্তের, বিক্রয়ের শর্তাধীনে যে বন্ধক, বললাম যে আপনার কাছে আমি জমি রাইখা বললাম যে 1 লাখ টাকা নিলাম, যদি 1 বছরের মধ্যে শোধ করতে না পারি তাহলে এই জমি বিক্রি হয়ে যাবে। তো এই শর্ত এখন হয়ে যাবে কি খাই খালাসি বন্ধক। অর্থাৎ স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্টের অধীন এক প্রকারের বন্ধকই আছে, সেটা হলো কি খাই খালাসি বন্ধক। এই খাই খালাসি বন্ধক ছাড়া আর কোনো বন্ধক নাই। যে ক্ষেত্রে কোনো জোতের বা উক্ত জোতের অংশ আহ, পুনরায় হস্তান্তরের চুক্তি সহ সম্পূর্ণ বিক্রয়ের মাধ্যমে, বা যে ক্ষেত্রে হস্তান্তরদাতা হস্তান্তর গ্রহীতার নিকট থেকে যে কোনো প্রতিদান গ্রহণ করে এবং হস্তান্তর গ্রহীতা দখল গ্রহণ করার অধিকার অর্জন করে, উক্ত প্রতিদানের বিনিময়ে নির্দিষ্ট সময় উক্ত জোত বা উহার কোনো অংশের ভোগ দখলের অধিকার অর্জন করে, উক্ত দলিলে যা কিছুই থাকুক না কেন এমন ধরনের হস্তান্তর 7 বছরের মধ্যে সম্পূর্ণ খাই খালাসি বন্ধক বলে গণ্য হবে। একটা উদাহরণ পড়ি দেখেন। ক, এক খণ্ড কৃষি জমি খকে বন্ধক দিল, বিনিময়ে 1 লাখ টাকা গ্রহণ করলো এই শর্ত যে বন্ধকের মেয়াদ শেষে উক্ত জমি বিক্রি হয়েছে বলে কি হবে? গণ্য হবে। এখানে বিক্রয়ের শর্ত থাকলেও এটা সম্পূর্ণ খাই খালাসি বন্ধক বলে গণ্য হবে। বিক্রয়ের শর্ত থাকলেও এটা এটা বিক্রি বিক্রয় হবে না, এটা খাই খালাসি বন্ধকই হবে। তো আমরা এখানে 4 নম্বর প্রশ্নটা পড়ি সেলফ প্র্যাকটিসের। একজন রায়তী সর্বোচ্চ কত বছরের জন্য সম্পূর্ণ খাই খালাসি বন্ধক বা রেহেন গ্রহণ করতে পারে? 7 বছরের। 7 বছর। 5 নম্বর প্রশ্নটা দেখেন, এটা একই প্রশ্ন। 7 বছর। 6 নম্বরটা পড়ি আমরা। যদি কোনো রায়তী 95 ধারায় উল্লেখিত শর্ত পূরণ না করে, নিবন্ধন না করে কোনো খাই খালাসি রেহেন করে, তাহলে উক্ত রেহেনটি কি বৈধ হবে? হবে না। বাতিল হবে। বাতিল বাতিল হবে। বাতিল হবে। এগুলাই 9 নম্বর গুরুত্বপূর্ণ, পড়ে ফেলেন। আমরা আবার একটু 2 মিনিটে বিরতি নেই, তারপর অগ্রক্রয় পড়ি। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, অগ্রক্রয়। লিখিত এবং প্রিলি ভাইভাতে প্রচুর জিজ্ঞাসা করে অগ্রক্রয় থেকে। তো অগ্রক্রয় বা প্রিএমশন, এর আগে আমরা অগ্রক্রয় পড়ছিলাম আহ মুসলিম লতে। জি। শাফি শরিক, শাফি খালিদ, শাফি জার, মনে আছে? জি। তো আমাদের এই এস্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি একটা অগ্রক্রয় আছে 96 ধারায়। তো দেখেন অগ্রক্রয় হলো যখন কোনো সহ অংশীদার তার কোনো স্থাবর সম্পত্তি বিক্রি করতেছে, তো সে সবার আগে কেনার অধিকার আপনার, কিন্তু আপনার কাছে বিক্রি না করে আরেকজনের কাছে, একজন আগন্তুকের কাছে বিক্রি করেছি। করে দিছে, তখন আমি একজন সহ শরিক হিসেবে আমার প্রতিকার হলো অগ্রক্রয়ের মামলা দায়ের করা। তো স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্টের অধীন যে অগ্রক্রয়ের মামলা, এই অগ্রক্রয়ের মামলা হবে কৃষি জমির ক্ষেত্রে, শুধুমাত্র কৃষি জমি। এই যে দেখেন অগ্রক্রয় বা প্রিএমশন হচ্ছে কোনো মালিকের তার অংশীদার বা পার্শ্ববর্তী জমির মালিক কর্তৃক অন্য কারো কাছে বিক্রি করা জমি বিক্রয় মূল্য ফেরত দিয়ে পুনঃ কেনার অধিকার। মানে সে তার বিক্রয় মূল্য তারা দিয়ে দিবে আদালত, আর বিনিময়ে তার জায়গায় আমি মালিক হচ্ছি। উদাহরণ দেখেন, ক, খ এবং গ 3 ভাই। ক
ক তার জমির অংশ ঘ নামক একজন ব্যক্তির নিকট বিক্রয় করেছে। যেহেতু খ এবং গ উত্তরাধিকার সূত্রে সহসরি, সেহেতু উক্ত ভূমি ক্রয় করার অধিকার প্রথমত খ এবং গ এর ছিল। বুঝছেন? সুতরাং উক্ত বিকৃত জমি পুনরায় খ এবং গ এর নিকট বিক্রয় করার জন্য খ বা গ অগ্রক্রয় মামলা দায়ের করতে পারে। তো এখন আমাদের এই যে যে বাংলাদেশে অগ্রক্রয় সংক্রান্ত কি কি কোন কোন আইনের বিধান আছে দেখেন। অগ্রক্রয় সম্পর্কিত বিধান মুসলিম আইনে আছে, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনে আছে 96 ধারায়, অকৃষি প্রজাস্বত্ব আইনের আছে 24 ধারা, ভূমি সংস্কার অধ্যাদেশের আছে কততে, 13 ধারা। এই চারটা আইনে অগ্রক্রয় সংক্রান্ত বিধান আছে। প্রথমে আমরা এখন যেটা পড়বো 96 ধারা, যে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের অধীন অগ্রক্রয়। রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950-এর 96 ধারায় অগ্রক্রয় নিয়ে আলোচনা করা হয়েছে। 96 ধারায় অগ্রক্রয়ের আবেদন করার শর্ত দেখেন, কোন রায়তের জোতের কোনো অংশ বা শেয়ার এমন কোন ব্যক্তির নিকট বিক্রয় করা হয়েছে যে উক্ত হোল্ডিং বা জোতের গোল দিবেন সহ অংশীদার টেনেন্ট বা প্রজা নন। মানে যার কাছে বিক্রি করছে সে কিন্তু সহ অংশীদার না। বিকৃত জোতের বা হোল্ডিং এর এক বা একাধিক সহ অংশীদার টেনেন্ট বা প্রজা উক্ত বিকৃত হোল্ডিং বা জোত তাদের নিজের বা নিজেদের নিকট বিক্রয়ের জন্য আদালতে আবেদন করবে। 89 ধারায় প্রদত্ত কোনো নোটিশ 2 মাসের মধ্যে, বা যদি 89 ধারায় কোনো নোটিশ না দেওয়া হয়ে থাকে তাহলে বিক্রয়ের বিষয়ে জানার 2 মাসের মধ্যে। যদি আপনারা বিক্রি করার আগে নোটিশ দেয় তাহলে নোটিশ দেওয়ার কয় মাসের মধ্যে, 2 মাসের মধ্যে। আর যদি নোটিশ না দেয় তাহলে বিক্রয় বিষয়ে আপনি যেদিন থেকে জানছেন তার 2 মাসের মধ্যে। তো এখন আমরা চলে আসি 96 ধারায় যে বাজারা অগ্রক্রয়ের আবেদন করতে পারে। আমরা একটা জিনিস এখানে খেয়াল করেন, আমরা যখন মুসলিম আইন পড়ছিলাম, শাফি শরিক, এটা তো ওই যে শরিকরা, খালিদ মনে আছে, ওই যে আহ, পার্শ্ববর্তী ভূমির মালিক, পার্শ্ববর্তী ভূমির মালিক, আর যার হলো ওই যে সুখাধিকার ভোগকারী। কিন্তু এখানে 96 ধারা অনুযায়ী নিম্নলিখিত ব্যক্তিগণ অগ্রক্রয়ের আবেদন করতে পারবে কারা, উত্তরাধিকার সূত্রে হোল্ডিং এর সহশরিক প্রজা বললেন, সহশরিক কে বলেন, এবং হতে হবে উত্তরাধিকার সূত্রে কো শেয়ারার টিনান বাই ইনহেরিটেন্স। এখন আমরা এখানে জাস্ট একটা উদাহরণ, সহশরিক বলতে যে শুধু ভাই বোন বোঝায় তা না। সহশরিক বলতে কিন্তু মানে যে আপনার উত্তরাধিকারী সকলকেই বোঝায়। যে বিকৃত হোল্ডিং ক্রয় করার অধিকারী ছিল কিন্তু তার নিকট বিক্রয় না করে সহশরিক নয় এমন কোন ব্যক্তির নিকট বিক্রয় করা হয়েছে। তারপরে দেখেন 90 ধারার অধীন যে ব্যক্তির নিকট কোনো হোল্ডিং বা তার অংশ বিক্রয় করা যায়, অর্থাৎ 90 ধারার ভূমি গ্রহণের যে পরিমাণ উল্লেখ করা হয়েছে তার বেশি পরিমাণের ভূমি নেই। ওই যে 375 বিঘার বেশি নাই, আর বর্তমানে হবে কত, 60 বিঘার বেশি নেই। কোন ব্যক্তি উত্তরাধিকার সূত্রে অগ্রক্রয়ের অধিকারী হলো কিন্তু তার নিকট যদি 375 বিঘার বেশি ভূমি থাকে তাহলে সে অগ্রক্রয়ের আবেদন করতে পারবে না। আবার দেখা গেল কোন ব্যক্তি শিল্প করার কারণে মানে শিল্প কারখানা 375 বিঘার বেশি ভূমির মালিক, সেই ক্ষেত্রে সে যদি উত্তরাধিকার সূত্রে অগ্রক্রয়ের অধিকারী হয় তাহলে অগ্রক্রয়ের মামলা করতে পারবে। এখন আমরা চলে আসি অগ্রক্রয়ের মামলার তামাদি মেয়াদ। তামাদি মেয়াদ সম্পর্কে হালকা একটু ধারণা আমরা পাইছি। যে ক্ষেত্রে 89 ধারায় নোটিশ দিয়ে ভূমি বিক্রয় করে সেই ক্ষেত্রে বিক্রয় নোটিশের 2 মাসের মধ্যে, নোটিশ দিয়ে বিক্রয় করলে বিক্রয় নোটিশের কয় মাসের মধ্যে, 2 মাস। যদি বিক্রয় নোটিশ না দেওয়া হয় সেই ক্ষেত্রে বিক্রয় হয়েছে অবগত হওয়ার 2 মাসের মধ্যে। আর একটা দেখেন, বিক্রয় দলিল নিবন্ধন হওয়ার তারিখ থেকে 3 বছরের মধ্যে। আপনার নোটিশ টোটিশ কিছু দেয় নাই, যদি দলিলটা নিবন্ধন হয় তাহলে নিবন্ধন হওয়ার কত বছরের মধ্যে, 3 বছর। 3 বছর হওয়ার পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। সুতরাং অগ্রক্রয়ের আবেদন করার সর্বোচ্চ তামাদি মেয়াদ বিক্রয় দলিল নিবন্ধিত হওয়ার তারিখ হতে কত বছর, 3 বছর। মুসলিম ল, মুসলিম আইনের অধীন যদি আপনি মামলা করতেছেন তাহলে তামাদি আইনের 10 ধারা 10 অনুচ্ছেদ অনুসারে 1 বছর। আচ্ছা, এখন দেখেন অগ্রক্রয়ের মামলার সাথে কি কি দিতে হবে। 96 ধারায় একটা বিধান আছে, বিকৃত ভূমির অর্থ, কনসিডারেশন মানি। যার কাছে বিক্রি করছে কত টাকা, যে কয় টাকা, 5 লাখ। অনেক সময় অগ্রক্রয় যাতে না করে ইচ্ছা করে বেশি বিক্রি করে, দেখায়, বেশি দেখায়। তো বিকৃত ভূমির অর্থ ধরেন 5 লাখ টাকা, যদি বিক্রি করে 5 লাখ, বিক্রয় অর্থের উপর 25% হারে ক্ষতিপূরণ, তাহলে 5 লাখের 25%। আর বিক্রয় অর্থের উপর 8% হারে বার্ষিক সুদ। বিক্রয় দলিল সম্পাদনের তারিখ হতে অগ্রক্রয়ের জন্য আবেদন দাখিল পর্যন্ত, যেদিন বিক্রয় দলিলটা সম্পাদন করতে অগ্রক্রয়ের জন্য আবেদন করছেন এই সময়ের মধ্যে 8% সুদ। তাহলে
আমাদের পরীক্ষায় এই জিনিসগুলো আসে। তাহলে 1% সর্বোচ্চ দেওয়া যাবে 3 বছর, মানে 3 বছর যদি মামলা করবে ওই 3 বছরের পর্যন্ত 8% আছে, এটাই তো যেদিন আপনি মামলা করেন আর কি, মানে। বিক্রয় সম্পাদন হওয়ার, হ্যাঁ। তাহলে বিক্রয় ভূমির অর্থ, বিক্রিত ভূমির অর্থ 25% হারে ক্ষতিপূরণ, 8% হারে বার্ষিক সুদ, এগুলা দিয়ে মামলাটা করতে হবে। এইগুলো জমা না দিয়ে অগ্রকর মামলা করা হলে আদালত মামলাটি খারিজ করে দিতে পারে। এখন আমরা চলে এসেছি কোর্ট ফি। অগ্রকর মামলার সাথে 300 টাকার কোর্ট ফি জমা দিতে হবে। কোর্ট ফি কিন্তু 300 টাকা, বাট অন্যান্য টাকা পয়সা কিন্তু বেশি। অনেক দেওয়া লাগতেছে। এখন দেখেন, যে ক্ষেত্রে 96 ধারা প্রযোজ্য না, 96 ধারা অগ্রকর বিধান কৃষি জমির অগ্রকর ক্ষেত্রে প্রযোজ্য। 96 ধারা মানে হলো কৃষি জমি। জি। 96 ধারার কোনো কিছু বসত বাড়ির ভূমির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। না। বসত বাড়ির সম্পত্তির ক্ষেত্রে অকৃষি প্রজাস্বত্ব আইনের 24 ধারা উল্লেখিত অগ্রকর অধিকার প্রযোজ্য হবে। হবে। বুঝছেন? জি। এখন এখানে একটা রেফারেন্স আছে যে মিউনিসিপ্যালিটির বাইরে গ্রামে রায়তের বসত বাড়ি 96 ধারার অগ্রক্রয়যোগ্য হবে কিনা। আমরা তো জানি যে অগ্রক্রয় মানে কৃষি জমি। কিছু নেই। এখন কৃষকের যে বসত বাড়ি আছে, সেটা কি অগ্রক্রয়ের আওতায় আসবে কিনা। মোহাম্মদ ফজলা মিয়া এবং অন্যান্য বনাম আতাবুর রহমান এবং অন্যান্য 10 বিএলসি এডি 10 বলা হয়েছে, আইনে এখন এটা প্রতিষ্ঠিত যে মিউনিসিপ্যালিটির বাইরে রায়তের বসত বাড়ির রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনে 96 ধারা অগ্রক্রয় যোগ্য। তাহলে কৃষকের বসত বাড়িও এখন কি বলেন, অগ্রক্রয় অগ্রগণ্য। যোগ্য। অত্র বিভাগ 2013 খ্রিস্টাব্দে আব্দুল কুদ্দুস বনাম রাকিব আলী এবং অন্যান্য এক সিএলআর মামলায় একই দৃষ্টিভঙ্গি ব্যক্ত করে বলা হয়েছে যে এটা সুস্পষ্ট সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত যে গ্রাম অঞ্চলে অবস্থিত রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনে 96 ধারা অনুসারে অগ্রক্রয়যোগ্য, যদিও সে জমি বসতবাড়ি হিসেবে ব্যবহৃত হয়। হ্যাঁ। তো তাহলে এখানে বোঝা যাচ্ছে ইউনিয়ন পরিষদের মধ্যে ওইগুলো বোঝা হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ। আপনারা কখনো মানে এই সে প্রশ্নের উত্তর লেখায় ভুয়া মামলা ব্যবহার করছেন? মানে কিসে? ভুয়া মামলার নাম দিচ্ছেন নাকি? জমক ভার্সেস অমক, কত বিএলসি আন্দাজ একটা দিয়ে দেবেন আর কি, এরকম মানে দিচ্ছেন কিনা? এটা অন ক্যামেরায় বলা যাবে না, দেখেন জেনে রাখা ভালো। 96 এক ধারায় অগ্রকের মামলায় জোতের বা হোল্ডিং এর অন্যান্য সকল সহঅংশীদার টেনেন্ট বা ক্রেতাকে পক্ষ করতে হবে। হবে। এখানে দেখেন, সকল সহঅংশীদার প্লাস টেনান্ট, সহঅংশীদার টেনান্ট এবং ক্রেতাকে পক্ষ করতে হবে। 96 ধারার মানে সহঅংশীদার তো বুঝেন, যে বিক্রি করছে সেও তো সহঅংশীদার, জি। সেও পক্ষ হচ্ছে, আর যে কিনছে তাকেও। সেও পক্ষ হবে। 96 ধারার কোনো কিছুই মুসলিম আইনের অধীন কোনো অগ্রকয়ের অধিকারকে হরণ করবে না। 96 কত আছে? 17। তো এখানে আমরা বিগত বছরের প্রশ্ন যদি দেখি, দেখেন দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট এত অনুসারে প্রকার মামলা মঞ্জুর হলে আবেদনকারী অনুকূলে কতদিনের মধ্যে দলিল কার্যকর হবে। এ জায়গা এই প্রশ্ন আমরা ভিতরে পড়ি নাই, দেখেন এই জায়গাটা আমরা ভিতরে পড়ি নাই। এটা ব্যাখ্যাটা একটু পড়লে বুঝবো। দেখেন, অগ্রকর মামলার ক্ষেত্রে আদালত ক্রেতাকে নির্দেশ দিতে পারে 60 দিনের মধ্যে যে ব্যক্তির আবেদন মঞ্জুর করেছে তার বরাবর কোনো বিক্রয় দলিল সম্পাদন বা নিবন্ধন করার। যদি 60 দিনের মধ্যে ক্রেতা এমন বিক্রয় দলিল সম্পাদন বা নিবন্ধন করতে ব্যর্থ হয়, তাহলে আদালত নিজে 60 দিনের মধ্যে নিবন্ধনের জন্য তা দাখিল করবে। কিন্তু এই জায়গায় উত্তর 45 দিল কেন? ভুল আছে, দাঁড়ান আমি একটু আইনটা দেখে তারপরে বলি। এটা 60 দিনই হবে, এটা ঠিক করে নেন, এটা 45 দিন না, 60 দিন। তারপরে দেখেন, দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 93 ধারার বিধান মতে বিক্রয় দলিল রেজিস্ট্রেশন কত সময় পর আর গ্রহণযোগ্য হবে না। 3 বছর পর। অগ্রক্রয় মানে বিক্রয় দলিল রেজিস্ট্রেশন হলে রেজিস্ট্রেশনের কত সময় পর অগ্রক্রয় দরখাস্ত আর গ্রহণযোগ্য হবে না? 3 বছর 3 বছর। পরে। তারপরটা দেখেন, বিক্রয় দলিলের উপর কত পার্সেন্ট সুদ দিতে হবে? 8%। 8%। তারপরে দেখেন, পরীক্ষায় প্রশ্ন আসছে যে 96 এবং 24 ধারা অগ্রক্রয় কোর্ট ফি কত। 300 টাকা। এখন ওই যে লেখছেন নির্দিষ্ট 200 টাকা, অ্যাকচুয়ালি হবে কত? 300 টাকা। 300 টাকা। 5 নাম্বার প্রশ্নটা দেখেন, নাথিং ইন দিস সেকশন শ্যাল বি ডিম টু অ্যাপ্লাই টু হোমস্টিড ল্যান্ড। কততে বলছে? 93 16, মানে বসত বাড়ির ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। না। এখন এই ধরনের প্রশ্ন যে কেন দেয়, এটা আমার মাথায় আসলে, ওনারা সরাসরি পরীক্ষা করে কোন আইনের কোন সাব সেকশনে কি আছে, এই ধরনের প্রশ্ন ছাড়া দুনিয়াতে কি আর প্রশ্ন নাই? কত কায়দার প্রশ্ন আছে। দেওয়া যায়। আচ্ছা, যাই হোক, ওই প্রশ্নকর্তা আপনাদের পাশ করাবে না, এই কারণেই এই ধরনের প্রশ্ন মাঝে মধ্যে তাহলে করে। এরকম প্রশ্ন কয়টা মানে কতগুলো থাকে? পাবেন না, এই যে দেখেন এই প্রশ্নটা আসছে,
দশম বিজিএস এ। দশম বিজিএস হলো যতগুলো পরীক্ষা হয়েছে সবচেয়ে কঠিন এবং ফালতু প্রশ্ন। যেরকম বিসিএস এর ইতিহাসে 35তম বিসিএস, এই যে এতগুলো উপধারা একটা হ্যাঁ। পরীক্ষা যায়। তো এই বিসিএস, এই দশম বিজিএস এ এই জায়গায় ল্যাটিন টার্ম টার্ম আসছে 15-16টার মতো, 10টার উপরে, 15-16টা, যে অমুক উক্তি কে করছে বা অমুক ল্যাটিন টার্ম বলতে কি বোঝায়, মানে টোটালি যে সিলেবাসের বাইরে গিয়ে ওরা, এবং পাঁচটা সে সবচেয়ে কম করছিল ওইবারে আর কি। আচ্ছা, এখন আমরা 96 এবং 24-এর মধ্যে একটু পার্থক্য খুঁজি। দেখেন, 24 যদিও আমরা পড়ি নাই, বাট পার্থক্য একটু করতে পারবো। দেখেন, 93 হলো কৃষি জমি, আর 24 হলো অকৃষি জমি। আর সিটি কর্পোরেশন পৌরসভার মধ্যে অবস্থিত ভূমি, অকৃষি জমি, এগুলা আর কি। তারপরে দেখেন, বিক্রয়ের মাধ্যমে হোল্ডিং এর অংশ বা শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে, আর এটা হলো ভূমির অংশ। তাহলে আপনি একটা বিষয় দেখেন, কৃষি জমিরে বলতেছে যে হোল্ডিং, আর অকৃষি জমিরে বলতেছে হলো ল্যান্ড, ভূমি। এটাও সহস্বরিক, এটাও সহস্বরিক, অপ্রযোজ্যতা। এটা দেখেন, বসত বাড়ি অকৃষি জমির ক্ষেত্রে এটা প্রযোজ্য না। আর মুসলিম আইনের অধীন প্রদত্ত কোনো অগ্রক্রয়, এখন আপনি যদি বলেন স্যার বসত বাড়ি দিয়ে একটু আগে বললেন, বলছে না, ওটা মামলার রেফারেন্স, কিন্তু ধারায় কিন্তু বলা নাই। আর 24 ধারা বন্টন বা বিনিময়ের মাধ্যমে হস্তান্তর, বন্টন করলে বিনিময়ের মাধ্যমে হস্তান্তরের ক্ষেত্রে অগ্রক্রয় প্রযোজ্য না। উইল, হেবা সহ দানের মাধ্যমে হস্তান্তর, কিন্তু আন্ডারলাইন করেন আর্থিক মূল্যের বিনিময়ে হেবা বিল এওয়াজ, হেবা বিল এওয়াজের ক্ষেত্রে আবার অগ্রক্রয় প্রযোজ্য। হ্যাঁ। তারপরে দেখেন, মোহাম্মদান আইন অনুযায়ী ওয়াকফ করা হলে কোনো ব্যক্তির জন্য আর্থিক সুবিধা না রেখে ধর্মীয় উদ্দেশ্যে বা দাতব্য উদ্দেশ্যে করলেও অগ্রক্রয় প্রযোজ্য না। এরপরে দেখেন, 96-তে ক্ষতিপূরণ আছে 25%, আর সুদ আছে 8%। আর 24-এ ক্ষতিপূরণ আছে 5%, আর সুদ আছে দেখেন 6.25%, এটা মনে রাখতে হবে। আর 93-তে হলো 2 মাস আর 3 বছর। আর এখানে দেখেন অকৃষি জমি হস্তান্তরের নোটিশ প্রদানের তারিখ হতে 4 মাস, এ জায়গা হবে কত, 4 মাস। তাহলে 24-এ অগ্রকরের মামলা করতে হবে 4 মাসের মধ্যে। আর 96-তে হলো 3 বছর, সর্বোচ্চ 3 বছর। আপনি এগুলো দাগাইলেন না কেন? ওই যে যে যেগুলো গোল দিতে বললাম, এই জিনিসগুলো তো পরে আপনি হাতড়াই পাবেন না। ওই যে 25%, 8%, 5%, 6.25%, তারপরে 4 মাস, এই জিনিসগুলো গোল দিবেন। তো বিগত বছর প্রশ্ন দেখেন যে দ্য নন এগ্রিকালচারাল টিনেন্সি অ্যাক্ট 1949-এ বর্ণিত অগ্রপায় কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে? ভূমি হস্তান্তর। নন এগ্রিকালচার বলছে, হোল্ডিং হইলে হতে হলো কৃষি জমি, হোল্ডিং হলো কৃষি, আর ল্যান্ড হইলো অকৃষি। এখন আমরা চলে আসি ভূমি সংস্কার অধ্যাদেশ। ভূমি সংস্কার অধ্যাদেশের 13 ধারায় বর্গাদারের অগ্রক্রয়ের অধিকার সম্পর্কে বলা হয়েছে। বর্গাদার, আপনি যারে বর্গা দিছেন ওই জমি যদি আর কারো কাছে বিক্রি করতে চান, তাহলে সবার আগে অধিকার কার? বর্গাদারের। তবে কথা আছে, যদি আপনি আপনার ভাইয়ের কাছে বিক্রি করেন, তাহলে আর বর্গাদারের অধিকার থাকবে না। মানে কো শেয়ারার কাছে বিক্রি করলে বর্গাদারের অধিকার নাই, কো শেয়ারার ব্যতীত অন্য কারো কাছে বিক্রি করলে বর্গাদারের অধিকার থাকবে। যে ক্ষেত্রে ভূমির মালিক বর্গা ভূমি বিক্রয় করতে ইচ্ছুক, সেই ক্ষেত্রে সে বর্গাদারকে লিখিতভাবে জিজ্ঞাসা করবে যে বর্গাদার ভূমি কিনতে ইচ্ছুক কিনা। ক্রয়ের প্রস্তাব প্রাপ্তির গোল দেবেন, 15 দিনের মধ্যে বর্গাদার লিখিতভাবে মালিককে জানাবে যে সে উক্ত বর্গা ভূমি ক্রয় করবে কি করবে না। কতদিন? 15 দিন। যদি বর্গাদার কিনতে ইচ্ছুক হয়, তাহলে সে দাম নির্ধারণ পূর্বক বিক্রয়, সরি, দাম নির্ধারণ পূর্বক ক্রয় করবে। কিন্তু যদি বর্গাদার উক্ত বর্গা ভূমি ক্রয়ের কোনো সিদ্ধান্ত না জানায়, অন্তঃস্থদের না জানায়, বা বর্গাদার যে দাম বলেছে সেই দামে বিক্রয় করতে ইচ্ছুক না হয়, তাহলে মালিক উক্ত ভূমি অন্যত্র বিক্রয় করতে পারবে। তবে এমন বিক্রয় মূল্য বর্গাদার যে মূল্য বলেছে তা অপেক্ষা কম হবে না। বর্গাদার বললো যে আমি আপনার জমি 2 লাখ টাকা দিব, তাহলে অন্য যদি কারো কাছে বিক্রি করে, তার কাছে বিক্রি করবে কয় টাকায়? 2 লাখ টাকার উপরে। 13 ধারার অপ্রযোজ্যতা, এটা যদি দেখেন, 13 ধারায় অগ্রক্রয়ের বিধান প্রযোজ্য হবে না যে ক্ষেত্রে ভূমি মালিক বর্গা ভূমি সহ শরিকদের নিকট বা তার পিতামাতায় স্ত্রী পুত্র কন্যা পুত্রের পুত্র পরিবারের অন্য কোনো সদস্যের নিকট বিক্রয় করে। অর্থাৎ এই ক্ষেত্রে বর্গাদার ভূমি ক্রয়ের জন্য অগ্রক্রয়ের মামলা করতে পারবে না। অর্থাৎ কো শেয়ারের কাছে যদি বিক্রি করে, তাহলে বর্গাদারের
কোনো অধিকার প্রযোজ্য হবে না। তো সেলফ প্র্যাকটিসের 3 নম্বর প্রশ্নটা দেখেন, ভূমি সংস্কার অধ্যাদেশে 1984 এর কত ধারায় অগ্রকর বিধান আলোচনা করা হয়েছে? 13 ধারা। তো এইগুলা বাদ বাকি যা আছে এগুলো ইনশাল্লাহ পারবেন। এই জায়গায় ওই যে 11, 12, 13, 2 মাস 3 মাস 3 বছর, কখন এগুলো একটু মনোযোগ দিয়ে পড়ে ফেলবেন। কত পার্সেন্ট সুদ, কখনো 6.25%, কখনো 8%, এইগুলা। ঠিক আছে, আমরা চলে এসে আদিবাসীদের ভূমি হস্তান্তরের বাধা নিষেধ। আদিবাসী কারা, তানভীর আলম খান? আদিবাসীর সংজ্ঞা তো জাতিসংঘের এরিয়াতে দেওয়া হয়েছে। আর সাধারণত কোনো মানে আমরা এইভাবে বলতে পারি যে বংশ পরম্পরায় একটা নির্দিষ্ট অঞ্চলে কোনো পরিবার বা কোনো সম্প্রদায় বা জনগোষ্ঠী বসবাস করে আসতেছে, তারা হচ্ছে আমাদের পার্বত্য এলাকাগুলোতে বিশেষ করে আদিবাসীরা বসবাস করে। এখন আদিবাসীদের জমি হস্তান্তরে কতগুলো বাধা নিষেধ আছে। বাধা নিষেধ গুলো হলো, সহজভাবে বললে 97 ধারায় বলছে আদিবাসীরা তাদের আদিবাসীদের কাছে নির্বিঘ্নে হস্তান্তর করতে পারবে। কিন্তু আদিবাসীরা যদি আদিবাসীদের কারো কাছে হস্তান্তর করতে চায় তাহলে ডেপুটি কমিশনের অনুমতি লাগবে। বুঝছেন? আদিবাসী টু আদিবাসী ঠিক আছে, কিন্তু অন্য কারো কাছে অন্য কারো কাছে করা যাবে না। যাবে অনুমতি নিয়ে। অনুমতি নিতে হবে। এই যে দেখেন 97 ধারায় আদিবাসী কর্তৃক আদিবাসী নিকট ভূমি হস্তান্তর, 97 ধারায় বলা হয়েছে আদিবাসী রায়ত কর্তৃক কোনো হোল্ডিং বা উহার কোনো অংশ তার অধিকার হস্তান্তর বৈধ হবে না যতক্ষণ পর্যন্ত না এমন হস্তান্তর করা হয় অন্য কোনো স্থায়ীভাবে বসবাসকারী আদিবাসীর নিকট। অর্থাৎ আদিবাসীরা আদিবাসীর কাছে জমি বিক্রি বা অন্য কোনোভাবে হস্তান্তর করতে চাইলে অনুমতি ছাড়াই তা করতে পারে। অপরদিকে ধারা 97(3) দেখেন, আদিবাসী কর্তৃক আদিবাসীদের নিকট ভূমি হস্তান্তর। 97(3) ধারায় বলা হয়েছে যদি কোনো আদিবাসী রায়ত হোল্ডিং বা হোল্ডিং এর কোনো অংশ ব্যক্তিগত বিক্রয়, দান বা উইলের মাধ্যমে এমন কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করতে চায় যে আদিবাসী না, সে রেভিনিউ কর্মকর্তা বা রাজস্ব কর্মকর্তার নিকট অনুমতির জন্য আবেদন করতে পারে এবং রাজস্ব কর্মকর্তা এই বিষয়ে প্রয়োজনীয় আদেশ দিতে পারে। তাহলে অনুমতি চাইবে কার কাছে? রাজস্ব কর্মকর্তা। 97(3) ধারায় উল্লেখিত এমন ধরনের জমি হস্তান্তর অবশ্যই নিবন্ধিত দলিল দ্বারা সম্পাদিত হতে হবে। অর্থাৎ আদিবাসীরা আদিবাসীদের নিকট হতে ভূমি ক্রয়, দান, উইল গ্রহণ করতে চাইলে অবশ্যই রাজস্ব কর্মকর্তা বা স্থানীয় সহকারী কমিশনার ভূমির কাছ থেকে অনুমতি নিতে হবে। এখন দেখেন আদিবাসীর ভূমি বন্ধকের অধিকার। একজন আদিবাসী রায়ত অন্য একজন স্থায়ীভাবে বসবাসরত আদিবাসীর সাথে তার ভূমির সম্পূর্ণ খাই খালাসি বন্ধক দিতে পারে। এমন বন্ধকের মেয়াদ কয় বছরের বেশি? সর্বোচ্চ কত? 7 বছর, এবং অবশ্যই কি হতে হবে? নিবন্ধিত হতে হবে। আর জেনে রাখা ভালো, লাস্টের পয়েন্টটা যদি দেখেন, 97 ধারার বিধান লঙ্ঘন পূর্বক কোনো ভূমি হস্তান্তর করলে উক্ত হস্তান্তর বাতিল বলে গণ্য হবে। আমরা চলে এসে খাজনা নির্ধারণ, বৃদ্ধি, কমানো। কৃষি বা রায়তের বা অকৃষি ভূমির অকৃষি প্রজার খাজনা বৃদ্ধি, হ্রাস বা পরিবর্তন সংক্রান্ত বিধান 98 থেকে 115 ধারায় আলোচনা করা হয়েছে। তো এর মধ্যে আমরা প্রথমে চলে এসে 98 ক। কতিপয় ক্ষেত্রে খাজনা নির্ধারণ বা পুনর্নির্ধারণ, 98 ক। 98 ধারায় ডেপুটি কমিশনার ভূমির খাজনা নির্ধারণ বা পুনর্নির্ধারণ করতে পারে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ভূমির খাজনা নির্ধারণ বা পুনর্নির্ধারণ করবে কে? ডেপুটি কমিশনার। ডেপুটি কমিশনার। নিম্নলিখিত দুইটি ক্ষেত্রে ডেপুটি কমিশনার কোনো ভূমির খাজনা নির্ধারণ বা পুনর্নির্ধারণ করতে পারে। যে ক্ষেত্রে রায়ত বা কৃষি প্রজা কর্তৃক অধিকৃত ভূমির খাজনা 4th অধ্যায় অথবা 144 ধারা মোতাবেক নির্ধারণ করা হয় নাই, উক্ত ভূমির খাজনা 107 ধারা মোতাবেক নির্ধারণ করা হয় নাই। আর যে ক্ষেত্রে কোনো ভূমির খাজনা ক্লজে উল্লেখিত কোনো বিধান মোতাবেক কৃষি ভূমি হিসেবে নির্ধারণ করা হয়েছে যা পরবর্তীতে অকৃষি হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো আপনি জাস্ট এখানে দুইটা পয়েন্ট মনে রাখেন যে খাজনার নির্ধারণ বা পুনর্নির্ধারণ করবে কে? ডেপুটি কমিশনার। আর যে ক্ষেত্রে সেটা কৃষি জমি বা ব্যবহৃত হচ্ছে কিভাবে? অকৃষি জমি। এটা মনে রাখেন। জেনে রাখা ভালো, দেখেন এই ধারায় কোন ভূমির খাজনা নির্ধারণ করতে উক্ত ভূমির রায়ত বা কৃষি প্রজাকে সর্বনিম্ন 15 দিনের নোটিশ দিতে হবে। 15 দিন গুরুত্বপূর্ণ। কত দিনের নোটিশ দিতে হবে? 15 দিন। অন্যথায় খাজনা নির্ধারণ বা পুনর্নির্ধারণ করা যাবে না। তারপরের পয়েন্টটা দেখেন,
তারপরে কোনটা, খাজনার হার কৃষি জমির ক্ষেত্রে উৎপাদিত ফসলের 10/1 অধিক হবে না। খাজনার হার যেটা, ওই জমিতে যে কৃষি ফসল উৎপাদিত হয় তার 10/1 বেশি 10/1, নাকি 1 দশমাংশ, এর অধিক হবে না। তাহলে নোটিশ দিতে হবে কত দিনের, 15 দিনের। আর উৎপাদিত ফসলের কত শতাংশের বেশি হবে না, 10/1। এখানে হলো সর্বনিম্ন 15 দিনের, মানে এর বেশিও দেওয়া যাচ্ছে। হ্যাঁ, যে কোনো শ্রেণীর অকৃষি ভূমির ক্ষেত্রে খাজনার হার আবাসিক এলাকার বেলায় উক্ত বাজার দামের শতকরা 1/4 বেশি হবে না, ও অন্য কোনো এলাকার বেলায় উক্ত বাজার দামের শতকরা আধা ভাগের বেশি হবে না। আবাসিক এলাকা যদি হয় তাহলে ওই জমির যে বাজার দর তার 1/4 বেশি হবে না, বুঝতে পারছেন? আর অন্য কোন এলাকায় হলে কত, আধা ভাগের বেশি হবে না। এখন আপনি খাজনার হার টেবিল প্রকাশের বিরুদ্ধে পিটিশন দেয়, যদি খাজনা দায়ের করে ফেলে তাহলে কি প্রতিকার আছে? কোন রাজস্ব কর্মকর্তা খাজনার হারের একটি টেবিল প্রকাশ করে উক্ত খাজনার হারের বিরুদ্ধে যে কোনো ব্যক্তি প্রকাশের তারিখ হতে 30 দিনের মধ্যে রাজস্ব কর্মকর্তার নিকট আপত্তি করতে পারে। কতদিন? 30 দিন। এবং রাজস্ব কর্মকর্তা মনে করলে এমন আপত্তি বিবেচনা করতে এবং টেবিল পরিবর্তন বা সংশোধন করতে পারে। যদি কোনো আপত্তি দাখিল না করা হয় তাহলে রাজস্ব কর্মকর্তা চূড়ান্ত খাজনার হার টেবিল প্রকাশ করতে পারে। তাহলে আপত্তি করতে হবে কতদিনের মধ্যে? 30 দিন। তারপর দেখেন, রাজস্ব কর্মকর্তা কর্তৃক রেন্ট রোল প্রকাশ করা। রাজস্ব কর্মকর্তা এমন রেন্ট রোল প্রস্তুত করবে এবং একটি নির্দিষ্ট মেয়াদের জন্য প্রকাশ করবে, উক্ত বিষয়ে আপত্তি গ্রহণ করবে, সেগুলো নিষ্পত্তি করবে। রেন্ট রোল অনুমোদনকারী কর্তৃপক্ষের নিকট 109 ধারায় দাখিল করার পূর্ব রাজস্ব কর্মকর্তা স্বউদ্যোগে বা কোনো সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমে সংশোধন করতে পারে। আর দরকার নাই। এখানে একটা আপিলের বিধান আছে, দেখেন, খাজনার হারে টেবিল প্রকাশ করার পর সকল প্রজার জন্য ন্যায় খাজনা হার নির্ধারণের জন্য রাজস্ব কর্মকর্তা সেটেলমেন্ট রুল প্রকাশ করবে। উক্ত প্রকাশের বিরুদ্ধে রাজস্ব কর্মকর্তার নিকট আপত্তি দাখিল করা যাবে। তো আপত্তি তো আমরা জানি। এরপরে দেখেন, 108 ধারায় দাখিলকৃত আপত্তির বিরুদ্ধে রাজস্ব কর্মকর্তার সিদ্ধান্ত বা 109-3 ধারায় চূড়ান্তভাবে প্রকাশিত রেন্ট রোল বিষয়ে ঊর্ধ্বতন রাজস্ব কর্মকর্তার কাছে 2 মাসের মধ্যে আপিল করা যাবে। তো এই আপিল আপনার মনে থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই। এই জায়গা থেকে কোনোদিন প্রশ্ন টশ্ন কিছু আসে নাই, বুঝতে পারছেন? তো এই জায়গায় এত কষ্ট করে মনে রাখার প্রয়োজন খুব বেশি নাই, জেনে রাখা ভালোতে আসেন। এই যে কি কি গুরুত্বপূর্ণ 2-4টা প্রশ্ন তাই পড়বো। এই অধ্যায় খাজনা নির্ধারণ পূর্বক টেবিল দেখে 101 ধারায় অনুমোদন করা হলে এবং নির্ধারিত খাজনা পরবর্তী 20 বছরের মধ্যে পরিবর্তন করা যাবে না, এটা গুরুত্বপূর্ণ। একবার যদি খাজনা নির্ধারণ হয়ে যায় কত বছরের মধ্যে পরিবর্তিত হবে না? 20 বছর। 20 বছর। বুঝতে পারছেন? তাহলে এখানে 1 নম্বর প্রশ্নটা যদি আমরা পড়ি, যে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 98 ক ধারায় ভূমির খাজনা নির্ধারণ বা পুনর্নির্ধারণ করার অধিকার আছে কার? ডেপুটি কমিশনার। 2 নম্বর যদি দেখেন, যে নোটিশ দিতে হবে কতদিন পূর্বে? 15 দিন। 15 দিনের, মানে সর্বনিম্ন 15 দিনের। তারপরে খাজনার হার কত হবে উৎপাদিত ফসলের কত? 10/1। ঠিক আছে। আর আপত্তি উত্থাপন করতে হবে কতদিন? 30 দিন। আর 13 নম্বরটা মনে রাখেন, কত বছরের মধ্যে পরিবর্তন করা যাবে না? 20 বছর। আপিল টাপিল মনে না রাখলে সমস্যা নাই। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, দেখেন, জোটের সংযুক্তকরণ, বিভাজন এবং একত্রীকরণ, অ্যামালগেশন, সাবডিভিশন এন্ড কনসলিডেশন অফ হোল্ডিংস। আসবে আসবে ওয়ার্ড এগুলো। এটার উপর প্রেজেন্টেশন দিতে দিতে অ্যামালগেশন হবে, অ্যামালগেশন। আচ্ছা, অ্যামালগেশন দেখেন ধারা 116, এটা একটু দেখেন। সংযুক্তকরণ, অ্যামালগামেশনের অর্থ কি? সংযুক্তকরণ, অ্যামালগামেশনের অর্থ হলো শুধুমাত্র একজন প্রজা কর্তৃক, বলতেন একজন প্রজা কর্তৃক অধিভুক্ত ভূমি সমূহের বিভিন্ন অংশসমূহ সংযুক্তকরণ যেন একটি প্রজাস্বত্ব সৃষ্টি করে। রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের 116 ধারায় জোট সংযুক্তকরণ, অ্যামালগামেশন অফ হোল্ডিং সম্পর্কে আলোচনা করা হয়েছে। একই প্রজার বিভিন্ন ভূখণ্ড নিয়ে একই প্রজাস্বত্ব সৃষ্টি করতে উক্ত ভূখণ্ড সমূহ একত্রীকরণ জোটের সংযুক্তকরণ বলে। এই কথাটার অর্থ হলো, ধরেন তানভীর আলম খানের এত দাগে এত নম্বর সম্পত্তি, এত দাগে এত নম্বর সম্পত্তি, এত দাগে এত নম্বর সম্পত্তি বিভিন্ন পর্যায়ে আছে। এখন তানভীর আলম খানের জন্যই ওই সকল সম্পত্তি নিয়ে আলাদা একটা জোট সৃষ্টি করা, যে তানভীর আলম খানের ওই এক পর্যায়ে সবকিছু লেখা আছে।
যে এত পর্যায়ে এত নাম্বার পর্যায়ে এই কথা লেখা আছে। তো 116 ধারায় বলা হয়েছে দেখেন, যে ক্ষেত্রে একই গ্রামের মধ্যে একই প্রজার বিভিন্ন ভূখণ্ড থাকে, একই গ্রামের মধ্যে হতে হবে কিন্তু, জি। এমন ভূখণ্ড, এক মৌজার মধ্যে। হ্যাঁ এমন ভূখণ্ড সমূহ বা সেগুলোর কিছু সংখ্যক পৃথক প্রজাস্বত্বের অধীন হয়, সেক্ষেত্রে এমন ভূখণ্ড সমূহ রাজস্ব কর্মকর্তা আদেশ দ্বারা একই প্রজাস্বত্বে সংযুক্ত করা যেতে পারে। পারে। আমরা একটা উদাহরণ পড়লে সবচেয়ে ভালো বুঝবেন। তো তার আগে শর্ত সমূহ একটু পড়ি। বিভিন্ন ভূখণ্ড সমূহ একই প্রজা কর্তৃক একই গ্রামে বা মৌজায় থাকতে হবে, এবং এমন ভূখণ্ড সমূহ বা সেগুলোর কতিপয় অংশ পৃথক প্রজাস্বত্বের অধীন থাকতে হবে। রাজস্ব কর্মকর্তার আদেশ দ্বারা উক্ত ভূখণ্ড সমূহ একই প্রজাস্বত্বে সংযুক্ত করা যেতে পারে। তো রাজস্ব কর্মকর্তা এই যে দেখেন, স্ব উদ্যোগে বা এক বা একাধিক সহচরিক প্রজার আবেদন ক্রমে এমন ভূখণ্ড সমূহ একই প্রজাস্বত্বে সংযুক্ত করার আদেশ দিতে পারে। আমরা নিচে একটা উদাহরণে আসি, দেখেন উদাহরণ আছে না একটা। জি। কাশিম বাজার মৌজার খতিয়ান 14, 18, 20, 24, ভূখণ্ড নাম্বার এত এত, আয়তন কত এত এত। জি। তো এগুলা ধরেন মালিক একজন ব্যক্তি, হ্যাঁ। ধরেন আমাদের তানভীর আলম খান, ওনার 14 নাম্বার খতিয়ানে প্লট নাম্বারে 108, আয়তন এত। তানভীর আলম খানের 18 নাম্বার খতিয়ানে প্লট নাম্বার 119, আয়তন এত। তানভীর আলম খানের 20 নাম্বার খতিয়ানে প্লট নাম্বার। প্লট নাম্বার এত, আয়তন এত। 24 নাম্বার খতিয়ানে প্লট নাম্বার এত, আয়তন এত। এখন নামজারির মতো আর কি, নামজারির বুঝছেন? মতো সাধারণত এরকম তো করা হয়। 20, 24, 14, 20, 24 এবং 18 খতিয়ান গুলো সংযুক্ত করে একটি একটি মাত্র মাত্র খতিয়ান। খতিয়ান 18-তে একত্রীকরণ করা হয়েছিল। মানে এই যে যে 14, 20, 24-এ যা আছে সব কিছু নিয়ে আসবো কিসে, 18-তে। 18-তে অর্থাৎ 14 খতিয়ানের 108 দাগ, 20 খতিয়ানের 116 দাগ, 24 খতিয়ানের 17, 121 দাগ নিয়ে 18 খতিয়ানে সংযুক্ত করা হয়েছিল। এটা 116 ধারা 117 ক-এর 1 ধারা অনুসারে যৌতের সংযুক্তকরণ হিসেবে গণ্য হবে। মানে আমার কি কি আছে সব এক খতিয়ানে থাকলো, সেই খতিয়ানটা 18, হুম। অন্যান্য খতিয়ানেরটা সব নিয়ে আসলো, একত্রিতকরণ করে থাকলো কততে, 18-তে। 18 বুঝছেন? জি। এখন আমরা চলে আসি, দেখেন জোতের উপবিভাজন, সাব ডিভিশন অফ হোল্ডিং, ধারা 117। এই তানভীর আলম খান বোঝেন নাই? বুঝতে পারছি। নামজারি করলেও তো বর্তমানে তো এরকমই হয় যে বিভিন্ন খতিয়ানের জমি একটা নামজারিতে করে একটা জোট নাম্বার দেওয়া হয়। হ্যাঁ, আপনি আবেদন করলেন অ্যামালগামেশনের। জ্যোতির উপবিভাজন এটা হলো, মানে জ্যোতির উপবিভাজন অর্থ হলো যৌথ প্রজাস্বত্ব বাস্তব বিভাজন করা, একই সাথে উক্ত জ্যোতির সহশরিকদের মধ্যে খাজনার বন্টন করা। ওই যে 5 ভাইতে বাবার জমি একসাথে খাচ্ছে, জি। এখন এটা ভাগ ভাগ করে নেওয়া যায়। তোমার জমির ধরেন একসাথে খাজনা দিচ্ছিল, তো এখন খাজনা যার যার তার তার দিবা, এটাই হলো সাব ডিভিশন অফ হোল্ডিং। খাজনা বন্টন করে কৃষি বা অকৃষি ভূমির ক্ষেত্রে জোত জমা পৃথকীকরণ, জোত জমা বা প্রজাস্বত্ব বিভাজন করা হয় রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনের এত ধারায়। ধারাটা মনে রাখার প্রয়োজন নাই। সহশরিকগণ রাজস্ব পরিশোধের সুবিধার্থে তাদের জোত জমা পৃথক করে নিতে পারে। তাহলে সহশরিকগণ যে পৃথক করে নেয়, এটারে বলে কি, সাব ডিভিশন অফ হোল্ডিং। একজনের এক পিতা 1 বিঘা জমি রেখে গেছে 3 ভাই, এখন 1 বিঘার জমি তো খাজনা দিতে হয় নাকি, 3 ভাইয়ের মিলেই তো দিতে হয়। কিন্তু তারা আবেদন করছে যে আমরা 1 বিঘারে ভাগ করে কে কতটুক দেবো আলাদা আলাদা হয়ে যাক, ওর সাথে আমরা একসাথে দেবো না, আমি কতটুক পাবো আমার অংশের টুক আমি দেব। এটাই। এক্ষেত্রে আদি সহশরিকগণ সহশরিক থাকে না। একজন সহশরিক তার অংশ পৃথক করে তার অংশ নিয়ে পৃথক প্রজাস্বত্ব সৃষ্টি করতে পারে, বা সে তার অন্য ভূমির সাথে সংযুক্ত করতে পারে। পারে। যদি একজন সহশরিক বা তার অংশ অন্য সহশরিকদের নিকট হতে পৃথক করে তার নিজের জন্য কোনো ভূমির সাথে সংযুক্ত করে, তাহলে এটা জোতের বিভাজন বা সংযুক্তকরণ বলে গণ্য হবে। তো এটা একটা কথা আছে, পদ্ধতি যদি দেখেন, এটা রাজস্ব কর্মকর্তা স্বউদ্যোগে করবে না, এটা হলো নির্দেশ দিবে। আগেরটা অ্যামালগামেশন স্বউদ্যোগে হয়, আবেদনের ভিত্তিতেও হয়, আর এটা হলো আবেদনের ভিত্তিতে। বুঝতে পারছেন? জি। আমরা চলে আসি পরের পেজে, কনসলিডেশন অফ হোল্ডিং।
যত সংযুক্তকরণ এই জায়গায় এটার পড়ানো হলো। জোতের সংযুক্তকরণ আর জোতের বিভাজন পার্থক্য সমূহ, পার্থক্য তো আমরা অলরেডি জানি কি আছে, জি। জোতের একত্রীকরণ, কনসলিডেশন অফ হোল্ডিংস, ধারা কত, 119। দুই বা ততোধিক রায়ত তাদের একই গ্রামে, দুই বা ততোধিক শব্দটা বলতেন, একই গ্রামে বা পার্শ্ববর্তী গ্রামে ভূমি আছে, তারা তাদের জোট সমূহ একত্রীকরণ করার জন্য রাজস্ব কর্মকর্তার নিকট 119 ধারায় আবেদন করতে পারে। একা একা আবেদন করলে বলে অ্যামালগামেশন, আর দুই বা ততোধিক মিলে আবেদন করলে এটা বলে কনসলিডেশন। বুঝেন নাই? জি। শাকিল আর তানভীর বলতেছে যে আমাদের যে জায়গায় এক গ্রামে বিভিন্ন জায়গায় যে জমি আছে আমাদের এক খতিয়ানে আনা হোক, জি। এটা হলো কনসলিডেশন। Consolidation। আর একা একা আবেদন করলে কি বলে? Amalgamation। অ্যামালগামেশন। আর আমি অমুকের সাথে থাকবো না, আলাদা আলাদা বিভক্ত হয়ে যাক, এটারও বলে কি? সাবডিভিশন। কনসলিডেশনের কি কোনো বিশেষ মানে উপকারিতা আছে? বিশেষ উপকারিতা ছিল আপনার আমারটা এক এক করছে এটাকে বলছেন অ্যাকর্ডিং উপকারিতা, আপনারা দুই বন্ধু, দুই একসঙ্গে ভাই, আপনার যে কাজ অন্তরঙ্গ। আমার ঠিক আছে হ্যাঁ। এই কাজ করতে হবে বারবার কাগজ করতে লাগতেছে না। তো বিগত বছরের প্রশ্ন দেখেন, জোত জমা বিভক্তিকরণ এবং এর সমস্ত খাজনা বিভক্তিকরণের আবেদনের প্রেক্ষিতে জোত জমা বিভক্তিকরণের নির্দেশনা কে দিতে পারে? রাজস্ব কর্মকর্তা। রাজস্ব। বিভক্তিকরণ হলো সাব ডিভিশন। জি। আর কখনো আসে নাই। আর এই জায়গায় যে প্রশ্ন 6, 7, 8 এগুলো পড়ে ফেলবেন। 11 নম্বর প্রশ্নটা আমরা ভেতরে পড়ি নাই, 10, 11 এটা ভেতরে পড়ি নাই, এটা একটু পড়ি দেখেন। ড্যাশ বিঘার বেশি কৃষিভূমির অধিকারী পরিবারের প্রধান কর্তৃক বাধ্যতামূলক বিবরণ দাখিল করতে হবে। 25 বিঘা। না, এটা বলছে বাধ্যতামূলক বিবরণ দিতে হবে, কত বিঘার বেশি? 25 বিঘা। এটা গুরুত্বপূর্ণ। যদি পরিবারের প্রধান কর্তৃক বাধ্যতামূলক বিবরণ দাখিল না করা হয় তাহলে তাকে কত টাকা পর্যন্ত জরিমানা করতে পারে? 1000 টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে। বুঝতে পারছেন? তাহলে আমরা সর্বশেষ পেজে চলে আসি, দেখেন খাজনা এবং খাজনা সম্পর্কিত বিধান সমূহ, প্রভিশনস অ্যাজ টু রেন্ট অ্যান্ড রিয়েলাইজেশন অফ রেন্ট। তো রায়ত কর্তৃক পরিশোধযোগ্য খাজনা দুইটি সমান কিস্তিতে, এটা বলতেন, দুইটি সমান কিস্তিতে পরিশোধযোগ্য হবে। কৃষি জমির খাজনা দিতে হবে কয়টা কিস্তিতে? দুইটি সমান কিস্তিতে। অন্যদিকে অকৃষি প্রজা কর্তৃক পরিশোধযোগ্য খাজনা কৃষি বর্ষের শেষ দিন হতে এক কিস্তিতে পরিশোধযোগ্য হতে হবে। তাহলে অকৃষি হইলে এক কিস্তি, আর কৃষি হইলে সমান দুই কিস্তি। তারপরে দেখেন, খাজনা বাংলা বর্ষপঞ্জি অনুসারে পরিশোধযোগ্য হতে হবে। কি বর্ষপঞ্জি? বাংলা। বাংলা। তারপরে দেখেন, হ্যাঁ, আসসালামু আলাইকুম। দেখেন, এমবিবিএস না, এমনি পারিবারিক ডাক্তার। দেখেন, তো তাহলে এখানে যে বিষয়টা দেখেন, বাংলা বর্ষপঞ্জি গণনা করতে হবে কি কিসের মাধ্যমে? সরি, মানে এই খাজনার বর্ষপঞ্জি হলো বাংলা। বাংলা। আর গ্রামের তহসিল অফিস বা কালেক্টর কর্তৃক নির্ধারিত অন্য কোনো সুবিধাজনক স্থানে এমন খাজনা পরিশোধ করা যেতে পারে। নির্ধারিত পদ্ধতিতে ডাকযোগেও পরিশোধ করা যেতে পারে। বকেয়া খাজনার উপরে যে বলতেন 6.25% হারে সাধারণ সুদ প্রদান করতে হবে। আপনার যদি খাজনা বকেয়া হয়, এটা গুরুত্বপূর্ণ, 6.25, এই 6.25 আরো এক জায়গা পড়ছি, বলেন কোথায়? 94, যে ওই জায়গায় সুদ দিতে হবে অকৃষির অগ্রক্রয়ের ক্ষেত্রে। আর যে বছরে খাজনা বকেয়া পড়ে সে বকেয়া খাজনা আদায়ের জন্য তামাদি মেয়াদ শেষ বছরের শেষ হতে 3 বছর কাল হবে। বকেয়া খাজনা আদায় করার তামাদি মেয়াদ হলো 3 বছর। বুঝছেন? তাহলে এখানে প্রশ্ন দেখেন, রায়ত কর্তৃক খাজনা ড্যাশ কিস্তিতে পরিশোধ করতে হবে? কয় কিস্তি? দুইটি কিস্তি। আর যদি অকিস্তি হয় তাহলে এক কিস্তিতে। 4 নম্বর দেখেন, বকেয়া খাজনার উপর কোন রায়ত ড্যাশ সুদ দিবে? 6.25 হবে, 6% লেখা, 6.25 করেন, 6.25। তারপর দেখেন 5 নাম্বার, বকেয়া খাজনা আদায়ের তামাদি মেয়াদ কত বছর? 3 বছর। এই তো। তো আশা করি আমরা রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন যা পড়ছি, এটা যদি কোনো প্রশ্ন আসে এটুকু যদি মনে রাখতে পারেন, এখান থেকে পেরে যাবেন ইনশাল্লাহ। তো আপনাদের 2-1 দিনের মধ্যে 100 মার্কের বিগত বছরের সকল প্রশ্নের পর 100 মার্কের পরীক্ষা। আর আগামী আহ, যদি একটা দিন ফিক্সড করে দিই,
সেটা হলো আগামী হচ্ছে সোমবার। সোমবার। সোমবার রাতের বেলায়, সোমবার রাতের না দিনের বেলায়, সোমবার বিকেল 4টা থেকে 5টা জি। আপনাদের এই রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের উপর 50 মার্কের পরীক্ষা। পরীক্ষা। কবে বলে? সোমবার সোমবার বিকেল 5টা, 4টায়। 4টায়, জি। তাহলে আর 100 মার্ক করে। 100 মার্কের 2-1 দিনের মধ্যে, ধরেন 100 মার্ক শনিবারও হইতে পারে বা আগামীকালও হতে পারে। জি। 100 মার্কের তো ডেট ছিল গতকাল, আজকে ডেট ছিল। আজকে ডেট ছিল, জি, বৃহস্পতিবার। 2-1 দিনের মধ্যে আমি নিয়ে নেবো, সমস্যা নাই। আর এর পরের দিন আমরা ওই যে নন এগ্রিকালচার টিনেন্সি অ্যাক্ট প্লাস ওটা এটা শেষ শুরু করে করো। যদি অন্য কিছু রেজিস্ট্রেশন অ্যাক্ট বা কন্ট্রাক্ট ল পারি, শুরু করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আর আইন কাজের সেকেন্ড পার্টটা না স্যার? হ্যাঁ বলেন। আইন কাজের সেকেন্ড পার্টটা না পরীক্ষা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইন পার্টের সেকেন্ড পার্ট, জি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।